ম্যাথের আরেকটা অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগতম। অলরেডি উপরে লেখাটা দেখে বুঝতেই পারছো আজকে অ্যাডভেঞ্চারটা হবে বৃত্তের স্পর্শককে নিয়ে। এই অ্যাডভেঞ্চারটা কিন্তু নতুন কোনো জার্নি না, এটা বৃত্তেরই সেকেন্ড পার্ট কাইন্ড অফ বলা যায়। সো বৃত্তের ফার্স্ট পার্টে আমরা দেখছিলাম হচ্ছে কিভাবে কক্সবাজার পৌঁছাইতে হয়। কক্সবাজার পৌঁছানোর জন্য আমরা 4টা উপায় পাইছিলাম, মনে আছে? আমরা কক্সবাজার ট্রেনে যাইতে পারতাম, এই যে জেনারেল ফর্ম, বাসে যাইতে পারতাম, সেটাও ছিল জেনারেল ফর্ম, স্পেশাল আবার 2টা ফর্ম ছিল, প্রাইভেট কার দেন প্লেন। তুমি যদি বৃত্তের আগের ভিডিওটা দেখে থাকো, বৃত্তের সমীকরণ নির্ণয়ের ভিডিওটা দেখে থাকো, তাহলে তুমি এগুলো রিলেট করতে পারবা। সো আমরা এই উপায়গুলোতে অলরেডি কক্সবাজার পৌঁছায় গেছি। সো আমরা এখন রাইট নাও কক্সবাজারে আসি। সো তার একটু পাশেই তো আসলে সেন্ট মার্টিন, সেম সমুদ্র সৈকত, একটু সেন্ট মার্টিনের কাছ থেকেও ঘুরে আসি। তবে এই ক্ষেত্রে আমাদের উপায় কমে যাবে। আমরা যখন ঢাকা থেকে কক্সবাজার আসতেছিলাম তখন আমাদের কাছে উপায় ছিল হচ্ছে 4টা। আমরা 4 ওয়েতে চিন্তা করতে পারতাম বৃত্তের সমীকরণ নির্ণয় করাটা। কিন্তু যখন স্পর্শকের কাছে যাব, স্পর্শকের কনসেপ্টে যখন যাব, তখন কনসেপ্ট মাত্র একটা। তুমি যখন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবা, তোমাকে অবশ্যই সমুদ্র পথেই যাইতে হবে, তোমাকে অবশ্যই জাহাজে উঠেই যাইতে হবে। সো আমরা এই ভিডিওতে মেইনলি এটাই দেখব যে এই জাহাজে উঠতে গেলে আমাদের কি কি প্রয়োজন, কি কি রিকোয়ারমেন্টস আছে, অ্যান্ড সেই রিকোয়ারমেন্টসগুলো কমপ্লিট করার জন্য আমাদের কি কি এক্সট্রা কালেক্ট করে নিতে হইতে পারে। সো এখানে জাস্ট একটা ওয়ে, ওয়ান ওয়ে যেহেতু, সেই ওয়ান ওয়েটা হচ্ছে এই যে একটাই কনসেপ্ট। দেখো স্পর্শকের ব্যাপারে আমরা একটা কনসেপ্টই জানি, এই কনসেপ্টটা হইতেই হবে বৃত্তের যদি স্পর্শক কেউ হইতে চায়। সেই কনসেপ্টটা হচ্ছে কেন্দ্র থেকে, কেন্দ্র মানে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক যে রেখাটা থাকবে, স্পর্শকটা আসলে একটা সরল রেখা, তো সেই স্পর্শক রেখাটার একটা দূরত্ব থাকবে, সেই দূরত্বের মান অবশ্যই বৃত্তের ব্যাসার্ধের সমান হইতেই হবে। এই যে 3টা জায়গাতে গোল্লা দিলাম, এই 3টা গোল্লাই হচ্ছে আমাদের এখানকার রিকোয়ারমেন্টস। এই জাহাজে তুমি যদি উঠতে চাও, তুমি যদি বৃত্তের স্পর্শকের কাছে পৌঁছাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই 3টা জিনিস কালেক্ট করতেই হবে। এগুলো কালেক্ট করা ছাড়া আমরা কখনোই স্পর্শক কমপ্লিট করতে পারবো না বৃত্তের স্পর্শকের ব্যাপারে। এখন এই রিকোয়ারমেন্টস এর কেন্দ্র আর ব্যাসার্ধ যে পার্টটা, এটা কিন্তু আমরা অলরেডি কভার করে ফেলছি এই যে আগের জার্নিতে। কারণ আগের জার্নিটা তো ছিল হচ্ছে বৃত্তের জার্নি, অ্যান্ড কেন্দ্র আর ব্যাসার্ধ কার হয়? বৃত্তের হয়। সো কেন্দ্র ব্যাসার্ধ অবশ্যই নির্ণয় করতে পারতে হবে বৃত্তের সমীকরণ থেকে। আমি এখানে অল্প একটু ডিসকাস করব অবশ্যই, বাট এটা ডিটেলসে ডিসকাস কিন্তু আমরা বৃত্তের ভিডিওতে করছি। এখানে নতুন যেটা আসতেছে সেটা হচ্ছে দূরত্ব। কার দূরত্ব? কেন্দ্র থেকে স্পর্শক যে রেখাটা তার দূরত্ব। সো এই হচ্ছে আমাদের টোটাল এখানে 3টা জিনিস রিকোয়ারমেন্টস। বৃত্তের কেন্দ্র লাগবে, ব্যাসার্ধ লাগবে, এবং যে রেখাটা স্পর্শক হইতে চায় তার দূরত্ব প্রয়োজন পড়বে। ওই দূরত্বটা নির্ণয় করতে যায় দেখবা বিভিন্ন ধরনের কাহিনী হয়, ওইটা নিয়ে আমরা মেনলি আজকে ডিসকাস করব। তাহলে চলো একটু শুরু করি। আমরা ফার্স্টে কেন্দ্র ব্যাসার্ধটা কিভাবে নির্ণয় করছিলাম সেটা একবার একটু জানাই দিই। অলরেডি যারা জানো একটু রিভাইজ হয়ে যাবে। আর এই দূরত্বটা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও ফার্স্ট একটু ডিসকাস করি, দেন আমরা অ্যাকচুয়াল সিচুয়েশনে যাব। সিচুয়েশন মানে হচ্ছে আমাদের কাছে প্রশ্ন আসবে, প্রশ্নে যা দেখবো যে আমরা এখানে যা যা জানলাম, একটা জার্নি শুরু করার আগে কিছু বেসিক জিনিস তো কালেক্ট করে নিতে হয়। সো আমি হচ্ছে তোমার এই জার্নিতে আমি তোমার হচ্ছে ট্যুর গাইড। সো আমি তোমাকে শুরুতে একটু জানাই দিচ্ছি যে তুমি যে জার্নিতে যাবা, তুমি যে সেন্ট মার্টিন যাবা, এই সমুদ্র পথে তুমি কি কি ফেস করতে পারো সেগুলো তোমাকে ফার্স্টে জানাই দিচ্ছি, সেগুলো তুমি ফার্স্টে জেনে নিবা। দেন যখন অ্যাকচুয়াল জার্নিটা তুমি শুরু করবা, তখন ওই জার্নি পথে যে সিচুয়েশনগুলো আসবে, মানে যে প্রশ্নগুলো তোমার সামনে আসবে, সেখানে তোমাকে দেখতে হবে যে আমি যা যা বলছিলাম এগুলো তুমি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারতেছো কিনা। এই জন্য ফার্স্টে একটু ভালো মতো বেশি গুরুত্ব দিও যে তোমার যে সিচুয়েশনগুলো সামনে আসতে যাচ্ছে সেগুলো একটু ডেমো ভার্সনগুলো দেখে নাও। ফার্স্টে তাহলে আমরা একটু কেন্দ্র ব্যাসার্ধের ব্যাপারে একটু রিভিশনটা দিয়ে আসি। কেন্দ্র ব্যাসার্ধ ছিল হচ্ছে বৃত্তের। এখন বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যদি নির্ণয় করতে হয়, তাহলে বৃত্তের সমীকরণকে হয় HK ফর্মে থাকতে হবে অথবা FG ফর্মে থাকতে হবে। HK ফর্মে থাকলে H আর K হচ্ছে কেন্দ্র, আর R হচ্ছে ব্যাসার্ধ। সো একটু খেয়াল রেখো কে কোন পাশে কার সাথে থাকে। H আর K এটা থাকবে হচ্ছে X আর Y এর সাথে হোল স্কোয়ার আকারে, আর R থাকবে হচ্ছে ডান পাশে স্কোয়ার আকারে। যেমন আমি যদি একটা ইকুয়েশন লিখি, মনে করো x - 3 তার হোল স্কোয়ার, দেন y - 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তো তখন তুমি এটাকে কম্পেয়ার করবা যে x - h, তার মানে h এর জায়গাতে কত দেওয়া হয়েছে 3, y - k, k এর জায়গাতে কত দেওয়া হয়েছে 2, কারণ এখানেও মাইনাস ছিল এখানেও তো মাইনাসই দিছে, সো চিহ্নের ঝামেলা হয়নি। ডান পাশে থাকে হচ্ছে r স্কোয়ার, আমাদের এখানে দিছে হচ্ছে 25, তো আমরা বলতে পারি r স্কোয়ার মানে হচ্ছে 25, সো r হবে হচ্ছে 5, h আর k বা কেন্দ্র হবে হচ্ছে তাহলে 3,2 এরকম। এখন চিহ্ন চেঞ্জ করেও দেওয়া হইতে পারে, এমন না যে চিহ্ন এক্স্যাক্টলি এরকম মাইনাস চিহ্নই দিবে, চিহ্ন চেঞ্জ করেও দিলে পারে, সমস্যা নেই, আমরাও চিহ্ন চেঞ্জ করে নিব। মনে করো দিছে হচ্ছে x + 1 হোল স্কোয়ার, দেন y - 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমাদের এখানে x মাইনাস থাকার কথা, দিছে হচ্ছে প্লাস, তাহলে আমরা এখানে বলবো হচ্ছে -1,
এইচ এর ভ্যালু। কে এর জায়গায় দেখো মাইনাস চিহ্ন থাকার কথা আদর্শ ফর্মে, আমাদের এখানে মাইনাস চিহ্ন আছে, তো কে 5 বলতে 5ই আছে। আর আর সমান সমান কত হবে, ডান পাশে তো আর থাকে না, ডান পাশে থাকে হচ্ছে আর স্কোয়ার, তো 4 হচ্ছে আর স্কোয়ার, তাহলে শুধু আর কত 2। এইভাবে কেন্দ্র ব্যাসার্ধ ডিসাইড করতে হবে এইচকে ফর্মে। এইচকে ফর্মে কেন্দ্র ব্যাসার্ধ ডিসাইড করা কিন্তু খুব সিম্পল। এফজি ফর্মেটটা একটু বলে নিই। এফজি ফর্মে দেখো, এফজি ফর্মে কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। সো মাইনাস জি আর মাইনাস এফ এগুলো থাকবে কোথায়, এখানে দেখো আমাদের যে সমীকরণটা দেওয়া হবে বৃত্তের, সেই সমীকরণে যে এক্স এর সহগ সেটা হচ্ছে 2g হবে, মাইনাস জি না 2g হবে। আর ওয়াই এর সহগটা হবে হচ্ছে 2f, আর কনস্ট্যান্ট টার্মটা হবে হচ্ছে সি। সো এখান থেকে আমরা কম্পেয়ার করে করে জি, এফ আর সি এর ভ্যালুটা মনে মনে চিন্তা করব, দেন লেখার সময় হচ্ছে ডাইরেক্টলি এই ভ্যালুগুলো বসাবো। একটা এক্সাম্পল দিলে ভালো মতো বুঝতে পারবা। মনে করো তোমাকে একটা বৃত্তের সমীকরণ এবার এফজি ফর্মে এভাবে দেওয়া হয়েছে। সো এটা এফজি ফর্মে দিছে। এফজি ফর্মে কেন্দ্র বা ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে সবার ফার্স্টে যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার সহগ যেন 1 হয়। এমনিতে বৃত্তের সমীকরণ বোঝানোর জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সিমিলার দিলেই হয়। প্রশ্ন তোমাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ 2, 3 যে কোনো কিছু দিতে পারে, দুজনের সহগ সেম হইতে হবে। বাট তুমি যখন কেন্দ্র বা ব্যাসার্ধ বলতে চাবা তখন ফার্স্টে তোমার কাজ হবে যদি 1 ছাড়া অন্য কোনো সহগ রাখে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে, তাহলে আগে সেই সহগ দ্বারা সবাইকে ভাগ করে নিতে হবে। কারণ তুলনা করতেছো যেহেতু এই সমীকরণের সাথে, এই জন্য এই সমীকরণের প্রথম পার্টটা আগে এনশিওর করে নিতে হবে। যেমন আমি যে সমীকরণটা লিখছি এই সমীকরণে কিন্তু ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কিন্তু 1 আছে, তাহলে আমাদের ডাইরেক্টলি আমরা এক্স আর ওয়াই এর সহগে বা জি আর এফ এর ভ্যালুতে চলে যেতে পারি। এক্স এর সাথে থাকে কি আদর্শ ফর্মে 2g, দেখো এক্স এর সাথে থাকে হচ্ছে 2g, তাহলে আমাদের এখানে এক্স এর সাথে কত আছে -4, তাহলে -4টাই হচ্ছে 2g, তাহলে শুধু g কত, এটার অর্ধেক। 2g যদি হয় হচ্ছে -4 তাহলে শুধু g হবে তার অর্ধেক। একইভাবে y এর সাথে কত থাকে 2f আদর্শ ফর্মে, আমাদের ম্যাথে কত আছে 10, তাহলে আমরা বলতে পারি 2f হচ্ছে 10, তাহলে f এর ভ্যালু কত হইতে হবে 5। কিন্তু কেন্দ্র মানে কিন্তু হচ্ছে g, f না, কেন্দ্র মানে হচ্ছে -g, -f। তাহলে স্বাভাবিকভাবে তুমি এখানে যে অর্ধেকগুলো করছো, অর্ধেক করার পর যেটা পাইছো তার আবার এখন চিহ্ন চেঞ্জ করতে হবে, কারণ কেন্দ্রে মাইনাস গুণ আকারে থাকে। তাহলে কেন্দ্রটা হয়ে যাবে কত, -2 ছিল এর জন্য +2 আর 5 ছিল এর জন্য -5। এটা এইভাবে বারবার লিখে লিখে করতে হবে এরকম না, তুমি সিম্পলি কম্পেয়ার করতে পারো এরকম, এক্স এর সহগ কত 4, অর্ধেক করো 2 হবে, এখানে মাইনাস চিহ্ন আছে জন্য কেন্দ্রে প্লাস চিহ্ন। ওয়াই এর সহগ কত 10, অর্ধেক করো 5 হবে, এখানে প্লাস আছে এই জন্য কেন্দ্রে যায় মাইনাস হবে। এটা হচ্ছে কেন্দ্র পাইলাম। আর যদি ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, ব্যাসার্ধের ক্ষেত্রে আসবে হচ্ছে √g² + f² - c। কেন্দ্রে কিন্তু অলরেডি জি আর এফ আছে, -g - f আছে, কিন্তু ব্যাসার্ধের টাইমে তো স্কোয়ার হবে, সো মাইনাস ডাজন্ট ম্যাটার। সো আমরা এখানে জাস্ট স্কোয়ার করে দিতে পারি, যে দুইটা পাইলাম কেন্দ্র তাদেরকে স্কোয়ার করবো, 2 করলে 4, 5 করলে 25, সো g² + f² - c। c হচ্ছে বৃত্তের সমীকরণ থেকে আসবে যেটা কনস্ট্যান্ট, সো -3। এখানে যেহেতু ফর্মুলাতে মাইনাস আছে আর সি নিজেও মাইনাস, তাহলে মাইনাস আমি একবারে প্লাস দিয়ে দিলাম। এখানে এখন ক্যালকুলেট করলে যা আসে √32 আসে। সো এটা হচ্ছে আমাদের এখানকার ব্যাসার্ধ। এটাকে চাইলে √32 তুমি একটু ভেঙেও লিখতে পারো, 4√2 লেখা যায়, কারণ 32 মানে হচ্ছে 16 × 2, সো এভাবে ভেঙে লেখা যায়। এই হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়ের উপায়। এখন যদি এখানে সহগ দেওয়া থাকতো, মনে করো এই সেম জিনিসটাই এখন যদি সহগ দিয়ে দিই, এরকম সহগ দেওয়া থাকলে তখন কি করতে হবে, তখন তোমাকে ফার্স্টে যে সহগটা দেওয়া আছে x² y² অবশ্যই সেম সহগ থাকবে, যেহেতু বৃত্ত সেম না হলে পরে বৃত্ত তো হবেই না। সো এই সেম সহগ থাকলেও আমাদেরকে যখন আমরা কম্পেয়ার করব, যখন কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করবো, তখন ফার্স্ট কাজ করতে হবে হচ্ছে এই সহগটা সরায় নিতে হবে। সো সবাইকে 3 দ্বারা ফার্স্টে ডিভাইড করে নিচ্ছি। 18কে 3 দ্বারা ডিভাইড করলে কিন্তু 6 হয়, আর 1কে 3 দ্বারা ডিভাইড করলে 1/3। এবার হচ্ছে তুমি আবার আগের মতো কেন্দ্র ব্যাসার্ধ বলতে পারবা। তাহলে এখন যদি কেন্দ্র বলতে চাও, সেম এক্স এর সহগকে অর্ধেক, ওয়াই এর সহগকে অর্ধেক, আর চিহ্ন চেঞ্জ। এক্স এর সহগ আছে 5/3, অর্ধেক করলে কিন্তু 5/6 হবে, আর এখানে মাইনাস ছিল জন্য প্লাস, কমা ওয়াই এর সহগ আছে হচ্ছে 6, অর্ধেক করলে হয় হচ্ছে 3, মাইনাস আছে জন্য +3। সিম্পল হিসাব। আর যদি ব্যাসার্ধ নির্ণয় করতে চাও, সিমিলার ওয়েতে নির্ণয় করতে পারবা, সেক্ষেত্রে √g², এই যে কেন্দ্র নির্ণয় করলে স্কোয়ার করতে হবে, তাহলে 25/36। আমি উইয়ার্ড ভ্যালু নিছি আর কি, জন্য এরকম আসছে। তোমাকে যখন প্রশ্ন দিবে, প্রশ্নে ভালো ভালো ভ্যালুই দেয় সাধারণত। তো g² + f² মানে 3² করলে 9, মাইনাস c হচ্ছে 1/3। এবার ক্যালকুলেট করলে যা আসে, সেই হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ। কিন্তু সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমাদের শুধুমাত্র কেন্দ্র ব্যাসার্ধ হইলেই হবে না, আর কি লাগবে, দূরত্ব। এবার এই দূরত্বের কথাটা বলি। দূরত্বটার কনসেপ্টটা আসবে হচ্ছে সরল রেখার কাছ থেকে, এই জন্য কিন্তু সরল রেখা ভিডিওটা আমি আগে দিয়ে রাখছি। সরল রেখা একটা বেশ বড় একটা ভিডিও ছিল, ওটা যদি পুরোপুরি কমপ্লিট করে থাকো, ওখানে একটা ডিপার্টমেন্ট ছিল দূরত্ব নামে ডিপার্টমেন্ট। শুধু ওই পার্টটুকুন দেখে আসলেও তুমি বুঝে যাবা এই দূরত্বটা আসলে কিভাবে নির্ণয় করতেছি। সেখানে দূরত্বটা হবে হচ্ছে কেন্দ্র থেকে
স্পর্শক রেখার, সো আমি একটা র্যান্ডম এক্সাম্পল নিই। মনে করো কেন্দ্রের মান হচ্ছে 3,1, একদম র্যান্ডম মান নিলাম। আর স্পর্শক রেখা মনে করো দিলাম হচ্ছে 4x minus 3y plus 2 is equal to 0, র্যান্ডম একটা ইকুয়েশন। তো এখন এই কেন্দ্র থেকে মানে 3,1 থেকে তুমি এই রেখাটার দূরত্ব নির্ণয় করতে চাও। কেন্দ্র মানে একটা বিন্দু আর এটা তো একটা রেখা, স্পর্শক মানে তো একটা সরল রেখা। সো বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কিরকম ছিল দেখো। দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ছিল হচ্ছে ফার্স্ট অফ অল মডুলাস দিব, কারণ দূরত্ব নেগেটিভ হয় না এই কারণে। বিন্দু থেকে রেখার দূরত্ব, সো বিন্দু আর রেখার মান একসাথে বসাইতে হবে এখানে। এন্ড বিন্দু আর রেখার মান একসাথে কিভাবে বসানো যায়? বিন্দু মানে কার মান আসলে? এক্স আর ওয়াই, আর রেখার সমীকরণে কিন্তু এক্স আর ওয়াই থাকে। সো যে বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করবো ওই বিন্দুর মানটা যে রেখার দূরত্ব নির্ণয় করবো সেই রেখার এক্স আর ওয়াই জায়গাতে বসাই দিব, সিম্পল হিসাব। তাহলে 3 আর 1 যায় বসবে কোথায়? এক্স আর ওয়াই জায়গাতে। এখানে ছিল কত? 4x minus 3y, সো 4 into x, x বলতে বিন্দু মানে 3, মাইনাস 3 into y, y মানে হচ্ছে বিন্দুর কোটি, সো 1 আর প্লাস 2, সিম্পল। বিন্দুর মান রেখার সমীকরণে বসে, ওটা লব। ডিভাইড বাই হর হচ্ছে যে রেখার দূরত্ব নির্ণয় করতেছো তার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। সো আমাদের এই রেখার দূরত্ব নির্ণয় করতে ওর x এর সহগ কত? 4, সো 4 কে স্কয়ার করলে 16 হয়, প্লাস y এর সহগ কত? -3, স্কয়ার করবো, সো মাইনাস তো থাকবে না, -3 কে স্কয়ার করলে 9। এইভাবে হচ্ছে আমরা দূরত্ব নির্ণয় করি। দেখো কত আসলে অ্যান্সার। উপরে কত? 3 4 12, -3, সো 9 প্লাস 2, 9 আর 2 হচ্ছে 11, আর এখানে √5 সো এটা 5। যখন তুমি এক্সাক্ট সংখ্যা পেয়ে যাবে দূরত্ব হিসেবে তখন মডুলাস না দিলেও চলে, কিন্তু যদি মডুলাসের ভিতরে কোনো অক্ষর থাকে তাহলে মডুলাস চিহ্নটা থেকে যাবে, ওইটা আমরা ওই শর্তে বা সমীকরণে নিয়ে যাব, তখন ও উঠে যাবে। সো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল কথাবার্তা। আমরা যদি এখন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাইতে চাই তাহলে এই তিনটা জিনিস আমাদের নির্ণয় করতেই হবে: কেন্দ্র, ব্যাসার্ধ অ্যান্ড স্পর্শক রেখাটার দূরত্ব। এতটুকুনি কনসেপ্ট। পুরা স্পর্শকের যত ম্যাথ, যত কথাবার্তা হোক, যত কিছুই ঘুরে আসুক না কেন, তুমি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যদি যাইতে চাও তোমাকে নদীপথে যাইতে হবে, তোমাকে জাহাজে উঠতেই হবে, মাস্ট। এই লাইন না লেখা পর্যন্ত স্পর্শক কমপ্লিট হবে না, স্পর্শকের কোনো ম্যাথ কমপ্লিট হবে না। এই একটা কথাই জাস্ট খেয়াল রেখো, তাহলে পুরা জিনিসটা একদম মাথায় চলে আসবে। এখন আমরা যখনই জাহাজে উঠতে যাব তখন এই তিনটা জিনিস এনশিওর করে নেব। যদি কোনো কিছু আমাদের হাতে না থাকে সেটা তখন কিভাবে হ্যান্ডেল করতে হয় একটু পরেই দেখতে পাবো। সো ডাইরেক্টলি একটা সিচুয়েশনে চলে আসছি আমরা। সিচুয়েশনে কি বলতেছে, বা ম্যাথ সিচুয়েশন বলতে ম্যাথ বুঝাচ্ছি আর কি। এখানে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া হয়েছে। কিসের সমীকরণ? বৃত্তের। সেই বৃত্তের একটা স্পর্শক রেখাটাও আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। জানতে চাওয়া হচ্ছে তাহলে বি এর মান কত হবে। তাহলে বি এর মান নির্ণয় করা আমাদের কাজ। কোন শর্ত দিয়ে? যদি এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হয়। এখন যেহেতু বলেই দিয়েছে যে সরল রেখাটা হবে বৃত্তের স্পর্শক, তাহলে অবভিয়াসলি তাকে স্পর্শকের শর্ত মানতে হবে। স্পর্শকে পৌঁছাইতে গেলে, স্পর্শক বলতে আমরা বোঝাচ্ছি এখানে সেন্ট মার্টিন পৌঁছানো, সেন্ট মার্টিনে পৌঁছাইতে গেলে ওই যে মাঝখানের যে শর্তটা, জাহাজে ওঠার জন্য যে শর্তটা, যে টিকিটটা প্রয়োজন, সেটা আমাদের কালেক্ট করতেই হবে। কালেক্ট করা বলতে আমরা কেন্দ্র নির্ণয় করবো, ব্যাসার্ধ নির্ণয় করবো আর দূরত্ব নির্ণয় করবো। দেন বলবো যে যেহেতু সে সেন্ট মার্টিনে যাবে, মানে যেহেতু সে স্পর্শক, তাহলে এই দূরত্বের মান অবশ্যই ব্যাসার্ধের সমান। ওখানে বললেই দেখবা বি এর ভ্যালু চলে আসতেছে। বলছি না, স্পর্শক নিয়ে কোনো কথা বললে, বৃত্তের স্পর্শক নিয়ে কথা বললেই ওই একটা শর্ত চেক করবা, তাহলে এনাফ। তাহলে একটু লিখি। সো প্রথমে আমরা সবসময় কেন্দ্র আর ব্যাসার্ধটা নির্ণয় করে নিব, কারণ কেন্দ্র যতক্ষণ না নির্ণয় করছো ততক্ষণ পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে পারবা না। আর কেন্দ্র ব্যাসার্ধ কার বৈশিষ্ট্য? কেন্দ্র ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের বৈশিষ্ট্য। সো বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র ব্যাসার্ধ পাবো। সো 1 নং বৃত্ত যেটা দিছে সেটা দেখো এফজি ফর্মে কিন্তু ভাঙায় দিছে, এই জন্য কিন্তু শুরুতে একটু ওগুলো ডিসকাস করে নিছি কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে হয়, কারণ কেন্দ্র ব্যাসার্ধ ছাড়া কখনোই স্পর্শকের শর্ত কমপ্লিট হবে না, সেই জন্য ওটা মাস্ট লাগবেই। তাহলে আমরা বলে দিই যে 1 নং বৃত্তের কেন্দ্র, ডাইরেক্ট লিখতে পারবো। কেন্দ্র কিভাবে নির্ণয় করে? এক্স এর সহগের অর্ধেক আর ওয়াই এর সহগের অর্ধেক। তবে সেই ক্ষেত্রে আগে এটা এনশিওর হয়ে নিবা যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ 1 আছে কিনা। আছেই তো, এক্স স্কয়ার ওয়াই সহগ 1 দিয়েই রাখছে। তো আমরা সিম্পলি এক্স এর সহগকে অর্ধেক করবো, ওয়াই এর সহগকে অর্ধেক করবো। এক্স এর সহগ কত আছে? 8, অর্ধেক করলে 4 হয়, এখানে প্লাস মাইনাস চিহ্ন ছিল, জন্য কেন্দ্রে প্লাস চিহ্ন। ওয়াই এর সহগকে অর্ধেক করবো, ওয়াই এর সহগ কত আছে? -2, অর্ধেক করলে হচ্ছে 1, 2 কে অর্ধেক করলে 1 হয়, এখানে মাইনাস ছিল, এই জন্য কেন্দ্রে প্লাস। কেন্দ্রের চিহ্ন অলওয়েজ টাইম উল্টা হয়। সেটা কেন্দ্র পাইলাম। এবার হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তিনটা জিনিস মাস্ট:
স্পর্শকের কনসেপ্টে আসতে গেলে তিনটা জিনিস মাস্ট, কেন্দ্র, দেন ব্যাসার্ধ। ব্যাসার্ধের ফর্মুলা ছিল জি স্কোয়ার রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি আর এফ হচ্ছে যখন কেন্দ্র নির্ণয় করছি তখন তো অলরেডি নির্ণয় হয়ে গেছে। তো জি স্কোয়ার তাহলে কত হবে 4 স্কোয়ার মানে 16 প্লাস এফ স্কোয়ার মানে 1 স্কোয়ার, সো 1ই থাকে, মাইনাস সি। সি হচ্ছে বৃত্তের সমীকরণ থেকে আসবে, বৃত্তের সমীকরণের যে কনস্ট্যান্ট কত আছে আমাদের এই ম্যাথে 4। তাহলে এখানে কত আসলো দেখো তো, 16 এক 17, 17 থেকে যদি 4 বাদ দাও রুট ওভার 13। একক কথাটা লিখবা কারণ ব্যাসার্ধ একটা আসলে দৈর্ঘ্য, এই জন্য একক কথাটা লেখা ভালো। সো কেন্দ্র নির্ণয় ডান, ব্যাসার্ধ নির্ণয় ডান। আরেকটা জিনিস কি লাগে, দূরত্ব। কার দূরত্ব, কেন্দ্র থেকে স্পর্শক রেখাটার দূরত্ব। সো কেন্দ্র থেকে স্পর্শক রেখার দূরত্ব নির্ণয় করে ফেলে এখন আমরা। কেন্দ্র আমাদের হাতে কে আছে, হ্যাঁ আছে। স্পর্শক রেখা আমাদের হাতে আছে, হ্যাঁ সেটাও আছে। এটা আগে থেকে দেখে চেক করে নিবা সবকিছু ঠিকঠাক আছে কিনা। জাহাজে ওঠার পর চিন্তা করলে কিন্তু হবে না, দেখা যাবে মাঝপথে জাহাজ থেকে ফালাই দিছে, তুমি আর কোথাও যাইতে পারতেছো না, আটকে যাবা। সেই জন্য জাহাজে ওঠার আগেই টিকিট ঠিকঠাক মতো কালেক্ট করছে কিনা দেখে নিতে হবে। তো সবকিছু আমাদের হাতে আছে, তাহলে আমরা নির্ণয় করতে যাই। সেটা হচ্ছে তাহলে কেন্দ্র মানে 4,1 থেকে আমরা কোন রেখাটার 2 নং রেখার দূরত্ব নির্ণয় করব। দূরত্ব নির্ণয়টা আগে দেখাইছিলাম, মডুলাস। যে রেখাটার দূরত্ব নির্ণয় করবা সেই রেখার সমীকরণে বিন্দুর মান বসাই দিব। তো আমরা তো 4,1 থেকে দূরত্ব নির্ণয় করবো, 4,1টা বসে পড়বে 2 নং রেখার সমীকরণে। তাহলে এক্স এর জায়গাতে 4 বসবে আর ওয়াই জায়গাতে 1 বসবে। তাহলে দেখো তো কত হয়, 3 ইন্টু এক্স মানে হচ্ছে 4 প্লাস বি ইন্টু ওয়াই, ওয়াই মানে হচ্ছে এখানে আমাদের বিন্দুটা 1, আর এমনিতে একটা -1 ছিল সমীকরণে। ডিভাইডেড বাই কি বসে, ডিভাইড বাই বসে রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, সমীকরণ থেকে যে রেখার দূরত্ব নির্ণয় করছো তার সমীকরণ থেকে। সো আমরা তো 2 নং রেখার দূরত্ব নির্ণয় করতেছি, তাহলে ওর এক্স এর সহগ কত 3, স্কোয়ার করলে 9 প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগ হচ্ছে বি, স্কোয়ার করলে বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কত পাইলাম, 3 4 12 আর 1 বিয়োগ হবে, তাহলে 11 হইল, প্লাস বি ইন্টু 1 মানে তো বি, ডিভাইডেড বাই রুট ওভার 9 প্লাস বি স্কোয়ার। যে একটু আগে বলতেছিলাম যদি মডুলাসের ভিতরে সংখ্যা না আসে তাহলে মডুলাস কিন্তু উঠাইতে পারবা না। মডুলাস উঠাইতে গেলে কোনো না কোনো একটা শর্তে যাইতে হবে, অ্যান্ড সেই শর্তটাই তো আমরা ফুলফিল করতেছি। আমরা তো এই শর্তটা লেখার জন্যই সবকিছু কালেক্ট করলাম। এখন আমাদের কাছে কেন্দ্র আছে, দূরত্ব আছে, ব্যাসার্ধ আছে। তো যেহেতু ওই রেখাটা স্পর্শক, মানে যেহেতু সে সেন্ট মার্টিন যাইতে চায়, তাহলে তাকে অবশ্যই যে দূরত্বের মানকে ব্যাসার্ধের সমান হইতেই হবে, মাস্ট। সো দূরত্ব আর ব্যাসার্ধকে আমরা এখন সমান বলে দিব। তাহলে শর্তটা একটু বাংলায় আগে লিখে নিই, যে যেহেতু 2 নং রেখাটি, রাইট, কার স্পর্শক, 2 নং রেখাটা হচ্ছে 1 নং বৃত্তের স্পর্শক। এটা একটু জানায় দেওয়া ভালো যে কি কারণে আমরা দুইটাকে সমান বলতেছি। সো যেহেতু এটা স্পর্শক, তাহলে আমরা বলতে পারি আমরা যে দূরত্বটা পাইছি, কত দূরত্ব পাইছি আমরা 11 প্লাস বি আর 9 প্লাস বি স্কোয়ার নিচে আছে। এই দূরত্বের মানটা কার সমান হইতে হবে, অবশ্যই দূরত্বের মানটা সমান হইতে হবে হচ্ছে ব্যাসার্ধের। ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার 13। সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে বি এর মান নির্ণয় করবো, কারণ প্রশ্ন আমাদের কাছে ওইটাই জানতে চাইছে। বি এর মান নির্ণয়ের জন্য যা শর্ত প্রয়োজন ছিল শর্ত অ্যাপ্লাই করা ডান, কনসেপ্ট অ্যাপ্লাই করা ডান। এবার বেসিক ক্যালকুলেট করে বি এর মান নির্ণয় করবো। এখানে ক্যালকুলেশন বলতে মডুলাস উঠাইতে হবে। মডুলাস উঠানোর দুইটা রুল, যে কোনো এক সাইডে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দেওয়া অথবা বোথ সাইডে বর্গ করে দেওয়া। সো এই প্লাস মাইনাস চিহ্ন আমরা সাধারণত দিই যার মান নির্ণয় করছি সে যদি ফ্রি থাকে। এখানে আমরা বি এর মান নির্ণয় করবো। বি দেখো আটকা পড়ে আছে রুটের ভিতরে, সেখানে তুমি যদি প্লাস মাইনাস চিহ্ন দিয়ে মডুলাস উঠাও, পরের লাইনে তোমাকে স্কোয়ার করতেই হবে, কারণ তুমি তো বি এর মান নির্ণয় করবা। এই জন্য একবারে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই। বাম সাইডে যদি স্কোয়ার করি তাহলে 11 প্লাস বি, এর উপরে স্কোয়ার চলে যাবে, ডিভাইড বাই হরেও কিন্তু স্কোয়ার যাবে, সব জায়গাতে স্কোয়ার করলে সব জায়গাতে করতে হবে। সো হরে যদি স্কোয়ার করি তাহলে কত হয়, রুট চলে যায়, থাকে হচ্ছে 9 প্লাস বি স্কোয়ার, আর ডান পাশে স্কোয়ার করলে 13-র উপর থেকে জাস্ট রুটটা চলে যাবে। সিম্পল ক্যালকুলেশন, এখানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a হচ্ছে 11 আর b হচ্ছে b, তাহলে হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি। 11 স্কোয়ার করলে 121 প্লাস 2 ইন্টু a ইন্টু b, সো 2 ইন্টু 11 হচ্ছে 22 b প্লাস b স্কোয়ার। আর ডানের 13-র সাথে 9 গুণ হবে। ক্যালকুলেটর ইউজ করা কমায় দাও। এই ছোটবেলায় কিন্তু সব নাম তো একবার শিখছিলা, বাট এই ক্যালকুলেটরের সাথে থাকতে থাকতে দেখছো সব ভুলে গেছো। সো নিজের ব্রেনকে একটু ক্যালকুলেটিভ করার ট্রাই করো। 9 আর 13 গুণ করলে কিন্তু হয় 117, আর প্লাস 13 বি স্কোয়ার। সিম্পল ক্যালকুলেশন, বি স্কোয়ারগুলো এক সাইড, সব কিছুকে এক পাশে নিয়ে নিই আসলে। তাহলে বি স্কোয়ার যদি ওই পাশে যায় 13 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 12 বি স্কোয়ার। দেন 22 বি এই পাশে ছিল, আর ডান পাশে কোনো বি তো নাই, তাহলে পুরোটাই ওই পাশে যাবে, তাহলে মাইনাস 22 বি। আর 121টা যদি ওই পাশে যায় তাহলে 117 থেকে বিয়োগ হবে। 121 যদি 117 থেকে বিয়োগ করো তাহলে -4 থাকে। এখানে এখন দেখো
সবাই আসলে জোড় সংখ্যা, সো একটু ছোট বানায়নি, তাহলে মিডল টার্মটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। তো সবাইকে 2 দিয়ে ভাগ করে নিই। 12কে 2 দিয়ে ভাগ করলে 6b স্কোয়ার, 22কে 2 দিয়ে ভাগ করলে 11b, আর 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে -2। তাহলে এখন দেখো মিডল টার্মটা কিন্তু ইজি হয়ে গেছে। মিডল টার্ম কীভাবে করে? ফার্স্টের সংখ্যা আর লাস্টের সহগটা গুণ করে। তাহলে 6 আর -2 গুণ করলে হচ্ছে -12, -12কে -11 তো বানাতে পারবো 12 আর 1 দিয়ে, সিম্পল হিসাব। তাহলে মিডল টার্ম করে ফেলি। 1 তো আর লেখার দরকার পড়ে না, শুধু b লিখলাম আর কি। এখন কমন টমন নিয়ে দেখো কত আসে। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে b - 2 ইন্টু 6b + 1। তাহলে যদি আমরা এখন হয় অথবা বলি তাহলে কিন্তু b এর ভ্যালু পেয়ে যাচ্ছি। হয়তো তাহলে b = 2, অথবা এই যে 6b + 1 যদি 0 হয় তাহলে b = হচ্ছে -1/6। এন্ড এটুকুনি কিন্তু আমাদের অ্যান্সার। সো শর্ত অ্যাপ্লাই করলাম, স্পর্শকের মান পাইলাম b এর। এই জন্য সবসময় মনে রাখবা, মান নির্ণয়টা তোমার কোনো কনসেপ্ট না, আসলে মান নির্ণয় করতে বলা হয়েছে কোন শর্ত দিয়ে সেটা হচ্ছে কনসেপ্ট। ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করা ট্রাই করো, মান অটোমেটিক্যালি চলে আসবে। সো এই কনসেপ্ট দিয়ে আর কি কি ধরনের সিচুয়েশন আমাদের সামনে আসতে পারে চলো একটু দেখি। এখানে তো সব কিছু বলেই দিছিল, কোনো কিছু মিসিং রাখে নাই। সো কোনো কিছু মিসিং রাখতে পারে কিনা এটা একটু চেক করে দেখা উচিত। এবারের প্রশ্নটা পড়ে দেখো, আমাদের কাছে দেখাও যে বলছে, এবার প্রমাণ করতে হবে, চেক করে দেখবে সে যে আমরা প্রমাণ করতে পারি কিনা। আগেরটা প্রশ্ন নিজে বলে দিচ্ছিল স্পর্শক, এখন আমাদের কাছে জানতে চাচ্ছে স্পর্শক কিনা, চেক করে দেখাও তো। সো আমরা দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ শর্ত তো একটাই। কোনো কিছু মান নির্ণয় করতে বলা হোক স্পর্শকের শর্ত দিয়ে, আর স্পর্শকটাই প্রমাণ করতে বলা হোক না কেন, আমরা ওই 3টা জিনিসই নির্ণয় করব, কেন্দ্র, ব্যাসার্ধ আর হচ্ছে দূরত্ব। বাট নির্ণয় করার আগে একটু চেক করে দেখবো আমাদের কাছে এনাফ ইনফরমেশন আছে কিনা ওগুলো নির্ণয় করার জন্য। কেন্দ্র নির্ণয় হবে বৃত্তের সমীকরণ থেকে, ব্যাসার্ধ নির্ণয় হবে বৃত্তের সমীকরণ থেকে, এর জন্য আমাদের বৃত্তের সমীকরণটা দিয়ে দেওয়া হয়েছে। আর দূরত্ব নির্ণয় করতে গেলে কেন্দ্র লাগবে আর স্পর্শক রেখাটা দরকার পড়বে, স্পর্শক রেখাটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। সো সবকিছু আমাদের হাতে আছে, জাস্ট আমরা 3টা জিনিস নির্ণয় করব। নির্ণয় করার পর এবার যেহেতু আমরা প্রমাণ করবো, আমাদের কাছে প্রমাণ চাওয়া হচ্ছে, সো আমরা জাস্ট চেক করে দেখবো যে ব্যাসার্ধের মান আর দূরত্বের মান সেম আছে কিনা। যদি সেম থাকে তাহলে চেক করা ডান। মানে এখানে কাইন্ড অফ আমরা হয়ে গেছে হচ্ছে টিকিট কালেক্টর, আমরা জাহাজের এখন হচ্ছে কাইন্ড অফ মালিক মনে করো। তো আমরা প্রমাণ করে দেখবো এই যে জাহাজে যারা উঠতে আসতেছে, স্পর্শক যে হইতে চাইছে, এই রেখাটা স্পর্শক হইতে চাইছে, ও আসলে স্পর্শক হওয়ার যোগ্যতা আছে কিনা, ওর কাছে টিকিট আছে কিনা একটু চেক করে দেখি। তো চেক করা মানে কিন্তু ঘুরে ফিরে আলটিমেটলি ওই 3টা জিনিস হয় তোমার কাছে চাওয়া হবে, অথবা তুমি কখনো কখনো চেক করবা, যেমন এখানে তুমি চেক করতেছো যেহেতু প্রমাণ করতে বলছে। তো চলো একটু চেক করে দেখে আসি। তো সবার ফার্স্টে নির্ণয় করবো কিন্তু আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ, আর কেন্দ্র ব্যাসার্ধ হয় হচ্ছে বৃত্তের। আমরা বলে ফেলি আগের মতো 1 নং বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ। কেন্দ্র কিভাবে নির্ণয় করে? ফার্স্টে দেখতে হয় যে x² y² সহগ 1 দেওয়া আছে কিনা। হ্যাঁ দেওয়া আছে x² y² সহগ 1, তাহলে x এর সহগকে অর্ধেক করবো, y এর সহগকে অর্ধেক করবো, আর চিহ্ন চেঞ্জ। x এর সহগ আছে হচ্ছে 10, অর্ধেক করলে 5 হয়, এখানে মাইনাস আছে জন্য কেন্দ্রে প্লাস হবে। y এর সহগ আছে হচ্ছে 16, অর্ধেক করলে 8 হয়, এখানে মাইনাস চিহ্ন, এই জন্য কেন্দ্রে প্লাস চিহ্ন। কেন্দ্র পেয়ে গেছি, এবার ব্যাসার্ধ নির্ণয় করে ফেলতে পারবো ইজিলি, কারণ কেন্দ্র পাওয়া মানে তো আসলে g আর f পাওয়া হয়ে গেছে। সো এদেরকে স্কোয়ার করে যোগ, ফার্স্টে g² প্লাস f² মাইনাস c হচ্ছে এখানে কত আছে 64। তো 64 বাদ √25 থাকে, √25 মানে হচ্ছে 5। ব্যাসার্ধ পাইলাম, এবার হচ্ছে যে দূরত্ব নির্ণয় করাটা বাকি আছে। কার কার দূরত্ব নির্ণয় করব? কেন্দ্র মানে হচ্ছে 5,8 থেকে স্পর্শক যে রেখাটা, এই রেখাটাই তো বলছে এই রেখাটা বৃত্তকে স্পর্শ করে, তাহলে এই রেখাটাই তো স্পর্শক রেখা, মানে 2 নং রেখার আমরা দূরত্ব নির্ণয় করে দেখব। যদি 5 আসে তাহলে আমরা বলে দিব যে আসলে তাহলে রেখাটা ওই বৃত্তের একটা স্পর্শক। অ্যাজ ইউজুয়াল দূরত্বের ফর্মুলা হচ্ছে যে রেখার দূরত্ব নির্ণয় করব সেই রেখার সমীকরণটা লবে বসবে বিন্দুর সাথে বসার পর। সো বিন্দু কত 5,8 বসবে কোথায়? রেখার সমীকরণে। আমরা 2 নং রেখার দূরত্ব যেহেতু নির্ণয় করতেছি, তাহলে 3 × 5 দেন -4 × y হচ্ছে 8, আর -8 ওখানে এমনিতে আছে, ডিভাইডেড বাই কি বসে? ডিভাইড বাই বসে √x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার রেখার সমীকরণ থেকে। সো 2 নং রেখার যেহেতু দূরত্ব নির্ণয় করতে, আর x এর সহগ কত 3 স্কোয়ার করলে 9 হয়, প্লাস y এর সহগের স্কোয়ার মানে 4k স্কোয়ার করলে 16। সেখানে উপরে কত আসছে দেখো তো, 3 × 5 = 15 মাইনাস 4 আর 8 গুণ যদি করি তাহলে 32 মাইনাস 8 ডিভাইড বাই এখানে √25 আসে, সো সেটা 5 হয়। এখন লব ক্যালকুলেট করে দেখো লবে কত আসতেছে, -32 -8, সো এই দুটো যোগ হয়ে যাবে, -40 হয়, আর সেখান থেকে 15 বিয়োগ করতে হবে। সো -40 প্লাস 15 কত আসে -25 ডিভাইডেড বাই 5। মডুলাসের কারণে মাইনাসটা থাকবে না,
আর 25/5 মানে তো আমরা জানি শুধু 5। তাহলে এখন কিন্তু আমরা বলতে পারি যে আমরা যে দূরত্বটা পাইছি সেই দূরত্বটা ব্যাসার্ধের সমান আসছে। তাহলে সুতরাং এই রেখাটা 1 নং বৃত্তকে স্পর্শ করে, প্রমাণ হয়ে গেল। কোনো কিছু প্রমাণ করতে বললে সেই প্রমাণের পক্ষে এভিডেন্স দেখাইতে হয়। ডাইরেক্টলি কোর্টে দাঁড়ায় বললে হবে না যে স্যার সে নির্দোষ, ছেড়ে দেন। স্যার তো বলে না, কি বলে জানি, বলে ইওর অনার। সো ওখানে এভিডেন্স শো করতে হয়। সেই এভিডেন্সটা আমরা শো করে দেখাইলাম যে যদি দুইটা দূরত্ব সমান আছে। সো লাস্ট একটু জানাই দিই, একটু লিখে দিই। ডিটেলস একটু লিখে দেওয়া ভালো যদি এরকম প্রমাণের ম্যাথ চায় যে কেন তুমি বললা যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। কারণ কি? কারণ আমরা যে ব্যাসার্ধ পাইছি আর যে দূরত্ব পাইছি তারা দুজন পরস্পর সমান হয়েছে। সেটা প্রথম পার্টটা শেষ। এই ম্যাথে কিন্তু আরেকটা পার্ট আছে। বলতেছে যে রেখাটা বৃত্তকে স্পর্শ করছে, ঠিক আছে, প্রমাণ করছো, ওকে, প্রমাণ ডান। সেই স্পর্শ বিন্দুটা নির্ণয় করো। একটা সরল রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে তাহলে তো কোনো না কোনো একটা বিন্দুতে স্পর্শ করছে। ওই বিন্দুটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে। সেটা একটু পরে পেজে করতেছি। এক্ষেত্রে একটু চিত্রটা আগে একটু খেয়াল করো। সো মনে করো এই হচ্ছে বৃত্ত আর একটা সরল রেখা আছে যে এসে এই বৃত্তকে স্পর্শ করবে। সো এই হচ্ছে সরল রেখাটা। এখন আমরা নির্ণয় করবো কি স্পর্শ বিন্দু, মানে এই যে এই বিন্দুটা। এই বিন্দু নির্ণয়ের একটা উপায় হচ্ছে ছেদ বিন্দু। বিন্দু নির্ণয়ের অল্প কয়েকটাই উপায় ছিল। সরল রেখার ভিডিওটা আবারও বলছি, জ্যামিতির যে চ্যাপ্টারে যাও, বৃত্ত কণিক যেখানে যাও না কেন, সরল রেখার বেসিক বারবার ইউজ হবে। সরল রেখার আমি যে ভিডিওটা দিছিলাম ওখানে একটা বিন্দু নামে ডিপার্টমেন্ট ছিল, দেখবা টাইম স্ট্যাম্পে দেওয়াও আছে, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে। তুমি চাইলে ভিডিওর ডাইরেক্টলি বিন্দু পার্টে চলে যাইতে পারবা খুঁজে খুঁজে। সো ওখানে একটা উপায় ছিল যে ছেদ বিন্দু নির্ণয়। ছেদ বিন্দু মানেই হচ্ছে এমন একটা বিন্দু যে একই সাথে দুইটা রেখার উপর অবস্থিত হয়। সে দুইটা রেখা বলতে দুইটা সরল রেখা হইতে পারে, দুইটা বৃত্ত হইতে পারে, একটা সরল রেখা একটা বৃত্ত হইতে পারে। তো দুইজনের উপর অবস্থিত, দুজনের মিলিত স্থানই হচ্ছে স্পর্শ বিন্দু বা ছেদ বিন্দু। তো এখানে আমাদের যে বিন্দুটা, এই বিন্দুতে কার উপর অবস্থিত? এই সরল রেখাটার উপরেও অবস্থিত, আবার এই বৃত্তের উপর অবস্থিত। তাহলে এই বিন্দুটাকে তো ছেদ বিন্দু বলা যায়। কার কার ছেদ বিন্দু? বৃত্ত আর সরল রেখা। ছেদ বিন্দু নির্ণয়ের উপায় একটাই। ছেদ বিন্দু নির্ণয়ের উপায় হচ্ছে যে দুজনের ছেদ বিন্দু তুমি নির্ণয় করবা তাদের সমীকরণকে সমাধান করতে হবে। তাহলে আমি যদি এই বিন্দুটা নির্ণয় করতে চাই তাহলে আমি কি করব? এই যে রেখাটা আছে মানে স্পর্শক রেখা আর যে বৃত্তটা আছে তার সমীকরণকে সমাধান করব। সমাধান করে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করবো, কারণ বিন্দু মানে এক্স আর ওয়াই এর মান। আচ্ছা, এখন এটাকে আর এক উপায়ে ম্যাথটা করা যায়। যদি তোমার বৃত্তের সমীকরণ নির্ণয় বেশি কমপ্লিকেটেড মনে হয়, কারণ বৃত্তের সমীকরণে স্কোয়ার আছে তো অনেকের জন্য ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে আরেকটা উপায় হচ্ছে, উপায়টা খুব একটা ছোট না, একটু বড়ই হবে আরো। উপায়টা হচ্ছে যে যেহেতু তুমি স্পর্শক রেখাটার সমীকরণ জানো, স্পর্শক রেখাটা লম্ব রেখা অলওয়েজ টাইম কেন্দ্রবিন্দুগামী হবে। যে কোনো মানে বৃত্তের স্পর্শকটা, যে কোনো স্পর্শক, ওই স্পর্শের বিন্দুতে যে লম্ব আঁকা যায় সেই লম্বটা সবসময় কেন্দ্রবিন্দুগামী হয়, বা সেই লম্বটা সবসময় ব্যাস বা ব্যাসার্ধ ইন্ডিকেট করে। তো তুমি যদি ফার্স্টে এই লম্ব রেখার সমীকরণটা নির্ণয় করে নাও। লম্ব রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করে? ওই যে আবারও সেম সরল রেখা ভিডিওতে আছে, এই আজকে ভিডিওতে আমরা ডিসকাস করবো অবশ্য। তো লম্ব রেখার সমীকরণ যদি ফার্স্টে নির্ণয় করে নিই কেন্দ্রগামী বলে, তখন আমরা এই সরল রেখাটা আমাদের হাতে চলে আসবে, স্পর্শ রেখাটা আমাদের হাতে আছে। দেন দেখো এই বিন্দুটা কিন্তু আলটিমেটলি এই লম্ব রেখা আর স্পর্শক রেখা এই দুজনেরও কিন্তু ছেদ বিন্দু। তো সেই ক্ষেত্রে তুমি স্পর্শক রেখা আর এই লম্ব রেখার সমীকরণকে সমাধান করলেও এই বিন্দুটাই পাবা, যদি তুমি বৃত্তের সমীকরণ সমাধান করতে না চাও। সো এখানে দেখো, এখানে আমাদেরকে যে সমীকরণগুলো দেওয়া হয়েছে, যে স্পর্শক রেখা, এখান থেকে তুমি যদি এক্স বা ওয়াই এর মান নির্ণয় করে সেটা বৃত্তের সমীকরণে বসাও তাহলে এই দুইটা সমীকরণ সমাধান হইল। এখানে কিন্তু ভগ্নাংশ চলে আসবে, ক্যালকুলেশন একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। এই জন্য বেটার এই লম্বটা নির্ণয় করে নেওয়া। সাধারণত আমি যেটা পার্সোনালি ফলো করি, যে সমীকরণটা আমাদেরকে দিবে রেখার, সেই রেখার সমীকরণ যদি এক্স বা ওয়াই কোনো একজনের সাথে সহগ না দেয়, মানে যেমন মনে করো রেখার সমীকরণ যদি এরকম দিত এক্স মাইনাস 4y মাইনাস 8 দিত, তো তখন আমি কি করতাম? ইজিলি বলতাম এক্স ইজিক্যাল টু 4y প্লাস 8, দেন সেই এক্স এর মানটা এখানে বসাই দিতাম। ভগ্নাংশ টগ্নাংশ আসতো না, ঝামেলা কম হইতো। বাট যখন এরকম সহগ দিয়ে রাখবে তখন সাধারণত আমি প্রতিস্থাপনে যাই না। আগে কি করি? আগে হচ্ছে লম্ব রেখাটা নির্ণয় করে নিই, কারণ দুইটা সরল রেখার সমীকরণ সমাধান করা মোটামুটি ইজি, কারণ সেখানে দ্বিঘাতে যাওয়া লাগে না। আর বৃত্তের সমীকরণের সাথে সমাধান করতে গেলে দ্বিঘাতে যাওয়া লাগে। সো এটা আমি অ্যাভয়েড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি লম্ব রেখাটা নির্ণয় করে নিব, যে স্পর্শক দেওয়া আছে তার লম্ব রেখাটা নির্ণয় করে নিব। সো আমি হচ্ছে 2 নং রেখার লম্ব রেখাটা লিখে নিই। লম্ব রেখার সমীকরণ কিভাবে লেখে? লম্ব রেখার সমীকরণ লেখার নিয়ম হচ্ছে এক্স আর ওয়াই এর সহগকে ঘুরাই দিতে হবে, কারণ লম্ব হওয়ার শর্ত ছিল হচ্ছে ঢালের গুণফল -1।
সো কোনো একটা সংখ্যার সাথে অন্য একটা সংখ্যা গুণ করে যদি তুমি -1 বানাইতে চাও তাহলে অবশ্যই সংখ্যাটা ঘুরে দিবা। চিন্তা করে দেখো, যদি 2/3 সাথে তুমি কোনো কিছু গুণ করে -1 বানাইতে চাও তাহলে অবশ্যই কত গুণ করবা? -3/2 গুণ করবা, যাতে সব কাটাকাটি যায় 1 থাকে আর এখানে একটা মাইনাস আছে। একইভাবে মনে করো তুমি 5 এর সাথে কোনো একটা কিছু গুণ করবা যেন গুণফল -1 হয়, তাহলে কিন্তু তুমি অবভিয়াসলি -1/5 গুণ করবা। 5 কাটা যাবে, -1 থাকবে। আবার যদি এরকম হয়তো আমি -3/7 এটার সাথে কোনো একটা কিছু গুণ করবো যেন গুণফল -1 হয়, তাহলে তখন কিন্তু আমি +7/3 গুণ করবো। সো উপায়টা এরকম। উপায়টা হচ্ছে যদি যেহেতু লম্ব হওয়ার জন্য ঢালের গুণফল -1 হইতে হয়, এই জন্য আমরা কি করি, যে সমীকরণটা দেওয়া হয় তার তো ঢাল x আর y সহগ দ্বারাই বোঝায়, আর আমরা যে লম্ব রেখাটা লিখবো এদের ঢাল কি হবে? উল্টা হয়ে যাবে আর চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য নিয়ম এরকম ছিল যে x আর y সহগটা ঘুরে দিতে হবে। 3 আর 4 ছিল, হয়ে যাবে 4x আর 3y, আর চিহ্নটাও চেঞ্জ করতে হবে কারণ গুণফল -1 চাও, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করতে হবে যেন গুণফল মাইনাসে আসে। তো এখানে মাইনাস চিহ্ন আছে জন্য প্লাস চিহ্ন। এটাই ছিল হচ্ছে লম্ব রেখা লেখার নিয়ম। সো এখন এই লম্ব রেখাটা কোন বিন্দুগামী হবে? যেহেতু আমরা স্পর্শকের উপরে লম্ব নির্ণয় করতেছি এবং স্পর্শ বিন্দুর জন্য নির্ণয় করতেছি, তাহলে অবশ্যই স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে লম্ব আঁকলে সেটা সবসময় কেন্দ্রবিন্দুগামী হয়। এটাকে অভিলম্বও বলে অনেক সময়। সো অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বললেও আমরা এভাবেই করব। কিন্তু এই সমীকরণটাকে কত নাম্বার দিব? অলরেডি তো 2 নম্বর পর্যন্ত গেছি, সো 3 নম্বর বলি। তাহলে এই 3 নং রেখাটা হচ্ছে কেন্দ্রগামী অবশ্যই, কারণ এটা স্পর্শকের উপর লম্ব এবং স্পর্শ বিন্দুতে লম্ব। কেন্দ্র আমাদের ছিল হচ্ছে 5,8। তাহলে বিন্দুগামী হইলে বিন্দুর মান রেখার সমীকরণে বসানো যায়। জ্যামিতির জাতীয় বৈশিষ্ট্য, সরল রেখায় বলছিলাম, বৃত্তে বলছি, কণিকে বলবো, এখানে বললাম, জ্যামিতির যত চ্যাপ্টার আছে সব জায়গাতে এই কথাটা আসবে। কোনো রেখা যদি কোনো বিন্দুগামী হয় বা কোনো রেখার উপরে যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে সেই বিন্দুর মান ওই রেখার সমীকরণে বসাইতে পারবা। আননোন থাকলে সাধারণত আমরা বসাই, সেখানে তো আননোন আছে কে, তাহলে এই মানটা বসাই দিই। এক্স জায়গাতে বসবে 5 আর ওয়াই জায়গাতে বসবে হচ্ছে 8, তাহলে 4 × 5 আর 3 × 8। তাহলে দেখো তো কে এর মান কত আসে। এখানে যদি আমরা গুণ করি 4 × 5 = 20, তার সাথে যোগ হবে 3 × 8 = 24। সো 20 আর 24 যোগ করলে হয় হচ্ছে 44, ওই পাশে গেলে -44। তাহলে আমরা বলতে পারি অতএব লম্ব রেখাটা কত আসতেছে? 4x দেন 3y -44। এখন হচ্ছে আমরা সমীকরণ সমাধান করব হচ্ছে স্পর্শক রেখা আর এই লম্ব রেখা। তাহলে আর বৃত্তের সমীকরণ সমাধান করা লাগলো না। আর যদি বৃত্তের সমীকরণ সমাধান করতাম তাহলে এই পার্টটুকুন আর করতাম না। ঘুরে ফিরে বড় ছোট সেমই আসলে। এখন তোমার কাছে যেটা ক্যালকুলেশনটা যেটা কমফোর্টেবল লাগে তুমি সেভাবেই করো। বৃত্তের সমীকরণ সমাধান করলে ডাইরেক্টলি এখান থেকে x মান নির্ণয় করে এখানে বসে দিতাম বা y এর মান নির্ণয় করে এখানে বসে দিতাম, সেটাও হইতো। যেহেতু দ্বিঘাত আসতো আমি দ্বিঘাতটা জাস্ট অ্যাভয়েড করছি, আর কিছুই না। এখন হচ্ছে 4 নং, আর এটাই তো আমাদের হচ্ছে কত নাম্বার ছিল? 2 নং। সো এই 2 নং আর 4 নংকে সমাধান করব। সমাধান এখানেও প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতিতে করতে পারো। আমি হচ্ছে এখানে অপনয়নে যাচ্ছি যেহেতু সহগ আছে। সো অপনয়নে যেতে গেলে সহগ সিমিলার বানায় নিতে হয়। সো কোনো একটা কিছুতে গুণ করব যেন এক্স বা ওয়াই যে কোনো একটা কিছু সহগ সেম হয়। আমি ওয়াই সহগটাকে সেম বানিয়ে নিই। এখানে ওয়াই সহগ আছে হচ্ছে -4, এখানে ওয়াই সহগ আছে হচ্ছে 3। তাহলে এটাকে গুণ করবো 3 দ্বারা, এটাকে গুণ করবো 4 দ্বারা, কারণ ওকে 3 দ্বারা গুণ করলে 3 × 4 = 12 হয়ে যাবে, ওকে 4 দ্বারা গুণ করলেও 3 × 4 = 12 হয়ে যাবে। দেন যদি যোগ করি তাহলে মাইনাস আর প্লাস ওরা বাদ চলে যাবে। তাহলে এই ইকুয়েশনই কিন্তু আমাদের 2 নং। 2 নংকে তাহলে আমরা কত দিয়ে গুণ করতেছি? 3। তাহলে 2 × 3, আর 4 নংকে গুণ করতেছি হচ্ছে 4 দ্বারা, মাঝখানে প্লাস চিহ্ন, আর 4 নংকে 4 দ্বারা গুণ করে ডাইরেক্টলি লিখে দিতে পারো এক লাইনেই। এটাকে গুণ করছি আমরা 3 দ্বারা, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো তো? 9x, দেন 3 দ্বারা গুণ করলে -12y, আর এই -8কে 3 দ্বারা গুণ করলে -24। আর 4 নংকে 4 দ্বারা গুণ করছি, সো 4 × 4 আসবে হচ্ছে 16x। যোগ করতেছি তো এই জন্য চিহ্ন চেঞ্জ হচ্ছে না। 3কে 4 দ্বারা গুণ করলে 12y, আর 44কে যদি 4 দিয়ে গুণ করো, ভেঙে ভেঙে গুণ করো, একবারে গুণ করতে না পারলে ক্যালকুলেটর ইউজ করার দরকার নেই। দেখো 40 মানে কি আসলে? 40 আর 4, সো 40কে 4 দিয়ে গুণ তো ইজিলি পারার কথা সবারই। 40 আর 4 গুণ করলে 160 হয়, কারণ 4 × 4 = 16। আর বাকি থাকলে কত? 44-এর ভিতরে 40 গুণ করছি আর বাকি 4 গুণ করতে হবে, ওখানেও তো 4 × 4 = 16 হয়। 160 আর 16 176। আমি বলে বলে লিখলাম, এই জন্য মনে হচ্ছে যে ভাই এত টাইম লাগছে, ক্যালকুলেটর করলে কতক্ষণ হয়ে যেত। চেষ্টা করো, আমার চেয়েও দ্রুত তুমি পারবা। ওকে, এখানে আমাদের ক্যালকুলেশন সিম্পল হয়ে গেছে। দেখো -12y + 12y বাদ,
দেন 9x আর 16x যদি যোগ করি আমরা তাহলে কত পাচ্ছি 25x। আর এদিকে কত কত যোগ হবে দেখো, এখানে যোগ হবে কিন্তু হচ্ছে -24 আর -176 যোগ হবে, যেহেতু দুজনই মাইনাসে আছে। সো 100 থাকলো। 76 আর 24 এটা তো পারার কথা। 70 আর 20 যোগ করলে হয় হচ্ছে 90, আর 4 আর 6 যোগ করলে 10, সো 100। অলরেডি 100 ছিল, সো টোটাল হচ্ছে 200। তাহলে আমরা বলতে পারি x এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, ওইদিকে 200 যদি পাঠিয়ে দাও 200/25। 200 আর 25 কাটাকাটি করা কিন্তু ইজি, কারণ 25 দিয়ে 100 কাটলে হয় 4, এখানে দিলে ডাবল, সো 8। এখন x এর মান যে কোনো একটা বসা দিতে হবে, বসা দিলে হচ্ছে 4 নঙে বা 2 নঙে যে কোনো এক জায়গায় বসা দিলে y এর মান পাবা। x এর মান আমি এখানে 4 নঙে বসাই দিচ্ছি। যদি বসাই তাহলে দেখো তো কত হয়, না x 8 আর এখানে 4 এর জায়গাতে বসবে, সো 4 × 8 প্লাস 3y, y তো আমরা নির্ণয় করব, সো y ওইভাবে থাকলো -44। তাহলে কত আসে 3y -44 আর 4 × 8 32। 32 আর 44 যদি বিয়োগ করো তাহলে থাকে হচ্ছে 12, ওই পাশে গেলে এ পাশে -12, ওই পাশে গেলে +12। সো y এর ভ্যালু পাইলাম হচ্ছে কত, 3 আর 12 যদি কাটাকাটি করো 4। তাহলে অতএব স্পর্শবিন্দু, এটাই কিন্তু স্পর্শবিন্দু। স্পর্শবিন্দু হচ্ছে x, y, তাহলে 8, 4। ক্যালকুলেশনটা ক্রিটিক্যাল ছিল, এই জন্য ক্যালকুলেশন পার্টটা আমি ডিটেলসে ভেঙে ভেঙে বুঝাই দিলাম, বাট কনসেপ্ট কিন্তু সিম্পল। স্পর্শবিন্দু মানেই আসলে ছেদবিন্দু। ছেদবিন্দু নরমালি 2টা হয়, স্পর্শবিন্দু একটা হয়, এই আর কিছুই না। সেখানে আমরা এভাবে লম্ব সমীকরণ দিয়েও করতে পারি, আবার ডাইরেক্টলি স্পর্শক থেকে x বা y এর মান নির্ণয় করে বৃত্তের সমীকরণে বসাও ম্যাথ করতে পারি। সো সেম ম্যাথটা ট্রাই করে দেখতে পারো, যে এখান থেকে x বা y এর মান নির্ণয় করে এখানে যদি বসাও সিমিলার ওয়েতেই তুমি অ্যান্সার পাবা। সো এই ম্যাথগুলোতে খেয়াল করে দেখছো, এই ম্যাথগুলোতে আমাদের স্পর্শকের যে শর্ত, সেই শর্ত অ্যাপ্লাই করার জন্য সব কিছু প্রোভাইড করা হচ্ছে। কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়ের জন্য বৃত্তের সমীকরণ দরকার, দেওয়া আছে। দূরত্ব নির্ণয়ের জন্য কেন্দ্র আর স্পর্শক রেখাটা দরকার, সবই দেওয়া আছে। এখন মিসিং যদি কোনো কিছু দেয় সেই টাইপের জিনিসপত্র একটু চিন্তা করো। মিসিং বলতে কি, এখানে যেহেতু টোটাল জিনিসই তো হচ্ছে 3টা, কেন্দ্র, ব্যাসার্ধ আর হচ্ছে দূরত্ব। সো কেন্দ্র মিসিং দেওয়া মানে কি, কেন্দ্র তো বৃত্তের পার্ট, তাহলে কেন্দ্র যদি কখনো না দেয় প্রশ্ন আমাদেরকে, তখন আমরা এই যে এই পার্ট থেকে আসবো। এটা সেই আগের ভিডিওতে এক্সপ্লেন করা হয়েছে। বৃত্তের ব্যাপারে যা যা দরকার সেগুলো আমাদের যে ঢাকা থেকে কক্সবাজার জার্নিতেই কমপ্লিট হয়ে গেছিল। সো এই ভিডিওটা যদি দেখে না থাকো আবার সাজেস্ট করবো, একবার দেখে নিও। একই কথা, ব্যাসার্ধটাও বৃত্তের পার্ট, সেটাও বৃত্তের সমীকরণ থেকেই আসে। এই মানটাও যদি না দিয়ে দেয়, সেম বৃত্তের কোনো না কোনো কনসেপ্ট থেকে তুমি এই মানটা পেয়ে যাবা। ওখানে অক্ষকে স্পর্শ, অক্ষকে ছেদ, অনেক টাইপের কথাবার্তা বলা ছিল। এখানে এসে আমরা মেনলি হচ্ছে এই দূরত্ব বা স্পর্শক রেখাটা নিয়ে কাহিনী করব। স্পর্শক রেখা যদি আমাদেরকে না দেয়, বৃত্ত দিয়ে দিবে, এখন বৃত্ত দিয়ে দিবে, বৃত্ত না দিলে আমরা এইভাবে নির্ণয় করে নিব। তো আমরা মেনলি ওইটা তো বৃত্তের ভিডিওতে শেষ হয়েছে, এখন স্পর্শকে ফোকাস করি। স্পর্শক রেখা যদি আমাদেরকে না দেয় তাহলে কিন্তু দূরত্ব নির্ণয় করা সম্ভব হচ্ছে না, কারণ তোমার কাছে কেন্দ্র আছে। তো কেন্দ্র থেকে কার দূরত্ব নির্ণয় করবে, স্পর্শক রেখা। কোন ফর্মুলা দিয়ে নির্ণয় করে, ওই যে বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা কয়েকবার ইউজ করলাম। এখন ওই ফর্মুলা ইউজ করতে গেলে তো স্পর্শক রেখার সমীকরণটা আগে লিখে নিতে হবে, ওটা যদি হাতে না থাকে। সো কাহিনী হয়ে গেছে হচ্ছে যে তুমি এখন কক্সবাজারে পৌঁছায় গেছো, সেন্ট মার্টিন যাইতে চাও, জাহাজে উঠবা, জাহাজে উঠতে গেলে টিকিট লাগবে। সো টিকিট মানে হচ্ছে এই 3টা জিনিস। এই 3টা জিনিসের ভিতরে মিসিং কি, দূরত্বটা তুমি নির্ণয় করতে পারতেছো না, কারণ স্পর্শক রেখা নাই, মানে হচ্ছে টাকা নেই। সো টাকা নেই, টিকিট কিনতে পারতেছি না, বাট যাইতেই হবে, যেহেতু এত দূর পর্যন্ত কক্সবাজার পর্যন্ত চলে আসছি, সেন্ট মার্টিন অল্প একটু যাওয়া তো উচিত। সো তখন কি করব, টাকা ধার নিব। তাহলে যদি আমাদেরকে স্পর্শক রেখাটা দিয়ে না দেয়, আমরা যেহেতু দূরত্ব নির্ণয় করতে পারবো না, সো আগে তাহলে স্পর্শক রেখাটা নির্ণয় করে নিব, বা স্পর্শক রেখাটা সামহাও ধার করে নিয়ে আসবো কারো কাছ থেকে। এখন স্পর্শক রেখা, এটা তো একটা সরল রেখা, যত ওর নাম স্পর্শক হোক না কেন, মনে করো কক্সবাজার চলে আসছে তো এই জন্য একটু ফ্যান্সি নাম হয়ে গেছে, জিনিসটা তো আসলে সরল রেখা, জাস্ট নাম দিচ্ছে হচ্ছে স্পর্শক। সো ওকে ধার করবো কার কাছ থেকে, অবভিয়াসলি সরল রেখার যে কনসেপ্ট আছে তার কাছ থেকে। সরল রেখার যে চ্যাপ্টারটা ছিল, সরল রেখা চ্যাপ্টারের ওই যে সরল সমীকরণ নামে একটা ডিপার্টমেন্ট আমি ওখানে দেখাইছিলাম, ওই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে তুমি এখন ধার করে নিয়ে আসবা, যদি তোমাকে স্পর্শক রেখা দেওয়া না হয়। অ্যান্ড এই ম্যাথে আসলে বেশিরভাগ টাইম তুমি ফেস করবা পরীক্ষায়, যে স্পর্শক রেখা তোমাকে নির্ণয় করতে বলবে, অ্যান্ড স্পর্শক রেখা নির্ণয় করতে গেলে তুমি এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে যাবা, দেখবা দূরত্ব নির্ণয় করতে পারতেছো না। তো তখন হচ্ছে আমরা ধার করে নিয়ে আসবো। তো চলো ধার করব কোন কোন উপায়ে সেটা একটু দেখে আসি। তো যখন স্পর্শরেখা নির্ণয় করব, স্পর্শরেখার কনসেপ্ট অ্যাপ্লাই করতে গেলে স্পর্শরেখার প্রয়োজন পড়বে, বাট প্রশ্ন আমাদেরকে দিবে না, তখন আমরা সরল রেখার কাছে গেলাম। সরল রেখা আমাদের কাছে এতগুলো অপশন দিল,
আমার তো দরকার ছিল মাত্র একটা টিকিট কিনবো ভাই, এত টাকা তো লাগবে না। তো অপশন দিয়ে দিছে, এখন তোমার কাজ হচ্ছে বাছাই করে নেওয়া। আমি কিন্তু শুরুতেই বলছি বা ম্যাথভেঞ্চার আমার সবসময় টার্গেট এটাই যে আমি তোমাকে ডাইরেক্টলি অ্যান্সার বলে দিব না, তোমাকে চুজ করা শিখতে হবে যেন তুমি নিজের থেকে কাজগুলো করতে পারো, নিজে থেকে লজিক্যালি চিন্তা করে বাছাই করে নিতে পারো। সবসময় যদি আমি তোমাকে বাছাই করে দিই, চুজ করে দিই, তাহলে তো তুমি সবসময় আটকাবা। তো তোমাকে নিজে স্বাবলম্বী হতে হবে, নিজে লজিক্যালি চিন্তা করা শিখতে হবে। যেন আমি তোমাকে এখানে জানিয়ে দিব ইনিশিয়ালি যে কোনটা কি রকম জিনিস। যখন প্রশ্ন আসবে তখন একটু একটু করে রিসেট করার ট্রাই করবো আমার সাথে সাথে। আমার আগে একটু চিন্তা করে নিবা, ভুল হোক, ম্যাথে কখনো ভুল করতে ভয় পাবা না। ম্যাথে যত বেশি ভুল করবা তত ভালো। ভুল শিখা বেশি জরুরি, যেন ভুলটা তুমি পরীক্ষা হলে না করো, বাসায় বসে বসে করো, কোনো সমস্যা নেই। প্র্যাকটিসের টাইমে ভুল করো, কারণ ভুল করতে করতে তুমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারবা যে কেন ভুল করছিলা, অ্যান্ড তখন তোমার মাথায় সঠিক জিনিসটা খুব ভালো মতো গেঁথে যাবে। সো এখানে একটু খেয়াল করে দেখো, আগে জানাই দিই, সরলরেখার সমীকরণে অলওয়েজ টাইম দুইটা শর্ত মাস্ট। সেই দুইটা শর্তের একটা হচ্ছে স্পর্শক। এখন সরলরেখা চ্যাপ্টারকে কেন বৃত্ত চ্যাপ্টারে দিল, তার রিজন হচ্ছে এটা। সরলরেখায় দুইটা শর্ত লাগে, যে কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে দুইটা শর্ত মাস্ট। এখানে এসে একটা শর্ত হচ্ছে স্পর্শক অলওয়েজ টাইম, এটা কনস্ট্যান্ট। অলওয়েজ টাইম স্পর্শক হচ্ছে একটা শর্ত, তুমি ফাইনালি স্পর্শকের শর্তটাই সবসময় অ্যাপ্লাই করবা। তার আগে যে শর্তটা সেটা হচ্ছে তুমি সরলরেখার কাছ থেকে জেনে নিবা। তো সরলরেখার দুইটা শর্ত প্রয়োজন, একটা শর্ত তোমাকে হচ্ছে প্রশ্ন সরলরেখা টাইপের দিবে, আর এটা হচ্ছে বৃত্তের টাইপের, মানে স্পর্শক। তো অলওয়েজ টাইম তুমি স্পর্শকের কনসেপ্ট অ্যাপ্লাই করবা, যেটা দেখাইলাম। মানে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য ওয়ান ওয়ে, ওই তোমাকে জাহাজে উঠতেই হবে, বাট জাহাজে উঠার আগে তোমাকে টিকিট কিনে নিতে হবে। টিকিট কেনার জন্য তুমি ধার করতেছো কার কাছ থেকে? সরল রেখার কাছ থেকে। এখন সরল রেখার কাছ থেকে ধার করবা, ও তো এতগুলো অপশন দিছে, কখন কত টাকা ধার করবা, কখন তুমি কোন টাইপের সিটে বসতে চাও, তুমি কি এসি রুমে বসতে চাও, নাকি ওপেন ডেকে বসতে চাও, নাকি দাঁড়ায় দাঁড়ায় যাইতে চাও, সে হচ্ছে এখান থেকে সেটা ডিসাইড করে নিবা। সো সেটা আমরা বলে দিচ্ছি কখন কোনটায় যাবা। ফার্স্টেরটা, এটা সবগুলো সরলরেখার সমীকরণ। এখানে কি কি প্রয়োজনগুলোর উপর ডিপেন্ড করে। এই ফরম্যাটটা ছিল হচ্ছে তুমি যে রেখা নিয়ে কথা বলবা বা যে রেখা প্রশ্ন তোমার কাছে জানতে চাবে, সেই রেখার উপর অবস্থিত একটা বিন্দু জানতে হবে। x1 y1 হচ্ছে সরল রেখার উপর অবস্থিত একটা বিন্দু। তুমি তো এখানে স্পর্শক নির্ণয় করবে, একটা বৃত্ত থাকবে, একটু চিত্র দেখাই। একটা বৃত্ত থাকবে, সেই বৃত্তের উপর একটা স্পর্শক আঁকা হবে, রাইট? সে হচ্ছে স্পর্শক। সো এই স্পর্শক বললাম, স্পর্শক ইটসেলফ একটা শর্ত, তার বাইরেও একটা শর্ত লাগবে যেটা থেকে তুমি ধার করে নিবা। তারপর ধার করা হইলে ওই ধার করা যে সমীকরণটা, তার উপরে তুমি স্পর্শকের শর্তটা অ্যাপ্লাই করবা। সো তুমি এই ফরম্যাটে ধার করবা সমীকরণকে যদি তোমার যে স্পর্শক রেখাটা তার উপরে অবস্থিত কোনো একটা বিন্দুর মান জানো। যে কোনো জায়গাতে, এই বিন্দুটা রেখাটার উপরে অবস্থিত যে কোনো জায়গাতেই হইতে পারে। তবে হ্যাঁ, যদি এই বিন্দুটা এই যে স্পর্শ বিন্দু হয়ে যায়, স্পর্শ বিন্দু হইলে তখন আবার এই ফরম্যাটের দরকার নেই, তখন অনেক সিম্পলি ম্যাথটা করা যায়। ওটা আমরা একটু পরে দেখতেছি, ওটা এমসিকিউতে আসবে, ওটা সিকিউতে আসবে না। সো এটা হইতে পারে যে চিত্র এঁকে দিলে এরকম চিত্র হবে, তুমি দেখবা যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে কিনা, অ্যান্ড যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে তার উপরে কোনো বিন্দুর মান তুমি জানো কিনা। যদি জানো তখন তুমি এই ফরম্যাটে স্পর্শক রেখাটার সমীকরণ লিখে নিবা। এই ফরম্যাটে লিখে নিলে তুমি বিন্দুর মান তো বসায় ফেলতো, তাহলে x1 y1 এর জায়গাতে মান বসাচ্ছ, শুধুমাত্র আননোন কি থাকতেছে m, ওইটাকে পাবা কিভাবে? ওই যে স্পর্শকের শর্ত ইউজ করাতে এখনো বাকি রয়েছে, দিন শেষে স্পর্শকের শর্ত ইউজ করতেই হবে, ওইটা ইউজ করলে তুমি একটা আননোন ভ্যালু পেয়ে যাবা। সো এইভাবে হচ্ছে এটা আসবে। তো এটা খেয়াল রেখো, স্পর্শক রেখার উপর অবস্থিত একটা বিন্দুর মান জানতে হবে। এটা অনেকভাবে বলতে পারে, চিত্রকে দিতে পারে, অথবা বলতে পারে এই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক। আলটিমেটলি ওই বিন্দু তো স্পর্শকেরই বিন্দু হইল। সো স্পর্শকের উপর বিন্দু জানলেই এই ফরম্যাট। সেকেন্ড ফরম্যাটে দেখো y = mx + c, এটাকে আমরা ঢাল আকার বলবো। এটাও ঢাল, কিন্তু এখানে যদি ঢালের মান বসাইতা, মনে করো তোমাকে স্পর্শক রেখার ঢাল বলে দিছে, এখন স্পর্শক রেখার ঢাল যেহেতু বলে দিছে, সো ঢাল আকারে তুমি সমীকরণ লিখে নিবা। ঢাল আকারে এখানেও লেখা যায়, এখানেও লেখা যায়, বাট খেয়াল করে দেখো, যদি এই ফরম্যাটে তুমি শুধুমাত্র ঢালের মান বসাও, স্টিল তোমার কাছে আননোন থাকতেছে x1 আর y1, দুইটা আননোন। বাট ঢালের মান বসানো হয়ে গেছে, তাহলে সরল রেখার ব্যাপারে যে ইনফরমেশন দেওয়া ছিল সেটা ডান। স্পর্শক ইউজ করা জাস্ট বাকি আছে। স্পর্শক তো একটা শর্ত, এক শর্ত দিয়ে দুইটা মান নির্ণয় করা ক্রিটিক্যাল হয়ে যাবে। এই জন্য ঢাল আকার বা ঢালের মান যদি দিয়ে দেয়, স্পর্শকের ঢাল বলে দিলে আমরা এই ফরম্যাটে হচ্ছে সমীকরণ ধরে নিব। কারণ এই সমীকরণে তুমি যদি ঢালের মান বসায় ফেলো, এম এর মান যদি বসায় ফেলো, শুধু আননোন কি সি, একটা আননোন, স্পর্শকের শর্ত দিয়ে তুমি সেই একটা আননোন ফাইন্ড আউট করে নিবা। সেটাই খেয়াল রেখো, ইনিশিয়ালি সরল রেখার যে শর্তটা, সরল রেখার সমীকরণের ব্যাপারে কেমন সরল রেখা যখন বলে দিবে, ওই শর্ত দিয়ে তুমি হচ্ছে সরল রেখার সমীকরণটাকে ডিসাইড করবা। দেন সেখানে একটা কিছু মিসিং থাকবে, প্রত্যেকটা ফরম্যাটের জন্য কিছু না কিছু মিসিং আছে, সেই মিসিং ডাটাটা তুমি হচ্ছে স্পর্শকের শর্ত থেকে পেয়ে যাবা। খুবই সিম্পল কাজ।
সরলরেখার সমীকরণটা ফার্স্টে ধরে নিব, যদি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলে কিছু একটা মিসিং থাকবে, একটা জিনিস মিসিং থাকতে হবে। সে একটা মিসিংটা আমরা হচ্ছে স্পর্শকের যে শর্তটা, যে কেন্দ্রবিন্দু থেকে স্পর্শরেখার দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ, ওই শর্তটা অ্যাপ্লাই করলেই আননোনের ভ্যালু পেয়ে যাব। যেমন একটু আগে হচ্ছে যে বি এর মান নির্ণয় করলাম যেরকম, এরকম ওখানে বি আননোন ছিল সমীকরণে। ওকে, সো এটা হচ্ছে একটা বিন্দু জানা থাকলে, এটা হচ্ছে স্পর্শক রেখার ঢাল জানা থাকলে। এটা নিয়ে অনেক কথাবার্তা ছিল। উভয় অক্ষকে ছেদকারী সরলরেখা এটা। তোমাকে যে স্পর্শক নির্ণয় করতে বলবে, সেই স্পর্শকটা যদি উভয় অক্ষ থেকে কোনো অংশ ছেদ করে, তো উভয় অক্ষ থেকে অংশ ছেদ করা মানে কি, এক্স অক্ষ থেকে যে অংশ ছেদ করবে সেটা হচ্ছে এ, আর ওয়াই অক্ষ থেকে যে অংশ ছেদ করবে সেটা হচ্ছে বি। এটা আমি একটু চিত্র এঁকে দেখাই, কারণ এটা আসলে অনেকগুলো ইনফরমেশন ছিল, শুধু অংশ ছেদ করবে এরকম না। রেখাটা যে কোনো চতুর্ভাগে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, যে কোনো চতুর্ভাগে হইতে পারে। আমি জাস্ট যে কোনো একটা দিয়ে বুঝাই দিচ্ছি। সো মনে করো প্রথম চতুর্ভাগেই আছে। সো যখন তুমি এই ফরম্যাটে রেখাতে যাবা, তোমার হিন্টস কি হবে, তুমি যে রেখাটা নির্ণয় করতেছো সেই রেখাটা এক্স অক্ষকে ছেদ করবে, ওয়াই অক্ষকে ছেদ করবে, বা এক্স অক্ষের খণ্ডিত অংশ বলা থাকবে, অথবা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ মানে বি এর ভ্যালু বলা থাকবে, অথবা এটা বলতে পারে যে রেখাটা উভয় অক্ষের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করছে, যে ত্রিভুজের ক্ষেত্রফলও বলতে পারে। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি, কারণ ভূমি হচ্ছে এ আর লম্ব হচ্ছে বা উচ্চতা হচ্ছে বি। সেরকম যে কোনো ইনফরমেশন দিতে পারে। এরকম কোনো একটা ইনফরমেশন দিলেই বুঝবা যে এই ফরম্যাটে তোমাকে সমীকরণটা লিখে নিতে বলা হচ্ছে স্পর্শকের। সেক্ষেত্রে অবশ্যই একটা কিছু মিসিং থাকবে, এ বলে দিলে বি মিসিং থাকবে, বি বলে দিলে এ মিসিং থাকবে। কারণ কি, ওই মিসিং ডাটাটা তো স্পর্শকের শর্ত দিয়ে আসবে। রেখাটা তো শুধুমাত্র সরল রেখা না, রেখাটা হচ্ছে বৃত্তের স্পর্শক, এরকম আকারে চিত্র দিবে। সো বৃত্তের শর্ত তো ইউজ করবে ডেফিনেটলি। জাস্ট বৃত্তের শর্তটা অ্যাপ্লাই করার আগে রেখাটা তুমি লিখে নিচ্ছ হচ্ছে সরলরেখার কনসেপ্ট দিয়ে। এরপরের যে আকারটা আছে এখানেও দেখো, এটাও তো সরলরেখা, এখানেও দুইটা জিনিস লাগে, প্রত্যেকটা ফরম্যাটে দুইটা করে জিনিস প্রয়োজন। এখানে দেখো একটা হচ্ছে আলফা, এটা হচ্ছে পি। এই আলফা আর পির পরিচয়টা তোমার জানতে হবে, কারণ যখন প্রশ্ন ইনফরমেশন দিবে, স্পর্শক বলবে যে স্পর্শকটা এরকম স্পর্শক, তখন তোমাকে আগে বুঝতে হবে স্পর্শকের ব্যাপারে কি ইনফরমেশন দেওয়া, কিসের মান দেওয়া। সো আলফা বা পি যে কোনো একটা কিছুর মান দিবে। এখন আলফা কি জিনিস আর পি কি জিনিস? আলফা হচ্ছে সেম আকারেই আছে, এটাও অক্ষকে ছেদ করে বাট একটু ডিফারেন্ট ওয়েতে বলে প্রশ্ন যখন বলবে। সেটা হচ্ছে মূল বিন্দু থেকে তোমার স্পর্শক রেখার উপরে একটা লম্ব আঁকা থাকতে হবে। এই কথাটা খেয়াল রেখো, এখানে কিওয়ার্ডটা হচ্ছে মূল বিন্দু থেকে স্পর্শক রেখার উপর লম্ব। এরকম এই লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে পি, আর লম্ব যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আলফা। এখন প্রশ্ন আলফা ভ্যালু বলতে পারে, পি এর ভ্যালু বলতে পারে। আলফা বললে পি বলবে না, পি বললে আলফা বলবে না, কারণ একটা জিনিস অলওয়েজ টাইম আননোন বা মিসিং রেখেই দিবে। কারণ কি, ওই আননোনের ভ্যালুটা তুমি স্পর্শকের শর্ত দিয়ে ফাইন্ড আউট করবা, যেন এটা স্পর্শক রেখা হয়ে যায়। রেখাটা যে স্পর্শক, এটা অ্যাপ্রুভাল দিতে তো হবে। অ্যাপ্রুভাল দিবে কে? স্পর্শকের শর্তটা। ওকে, এই জন্য এখানেও কোনো একটা কিছু মিসিং থাকবে। সমান্তরাল সরলরেখার সমীকরণ আমি আজকে অলরেডি লম্ব সরলরেখার যে কনসেপ্টটা অ্যাপ্লাই একবার করছিলাম, ওখানে একবার ডিসকাস করছি যে ঢালের ব্যাপারে আসে। সমান্তরালের জন্য ঢালের মান চেঞ্জ হয় না, যার সমান্তরাল লিখবা তার ঢাল সেম রাখবা সমান্তরাল রেখাতেও। মানে আমি যদি 3x + 4y - 7 এই রেখাটার সমান্তরাল রেখা লিখি, তাহলে এটা যেভাবে আছে এক্স্যাক্টলি তাই লিখবো, শুধুমাত্র ধ্রুবক চেঞ্জ হবে। সমান্তরাল রেখা লেখার নিয়মে এরকম, এক্স আর ওয়াই কোনো পরিবর্তন হবে না, শুধু ধ্রুবক চেঞ্জ হবে, কারণ ঢালের মান সেম রাখতে হয়। আর লম্বর ক্ষেত্রে ঢালের মানটা উল্টে দিতে হয়, ঢালের গুণফলটা -1 হইতে হয়। এই জন্য লম্ব রেখা লেখার নিয়ম হচ্ছে, এটা যদি আমি লম্ব রেখা লিখি তাহলে কি করব, সহগটা চেঞ্জ করে দিব, 4x 3y, মাঝখানে চিহ্ন চেঞ্জ করবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এক্ষেত্রেও ধ্রুবক হিসাবে আননোন কে থাকবে, আননোন তো একটা থাকবে স্পর্শক, যেহেতু এই আননোনের ভ্যালুটাই তুমি হচ্ছে স্পর্শকের শর্ত দিয়ে নির্ণয় করে নিবা। সেটা একটু খেয়াল রেখো, যখন স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলবে তুমি দিন শেষে স্পর্শকের শর্তটা অ্যাপ্লাই তো করবাই, কিন্তু এটা অ্যাপ্লাই করার জন্য স্পর্শক রেখাটা আগে লিখে নিতে হয়, অ্যান্ড সেটা তুমি ধার করে নিয়ে আসতেছো কার কাছ থেকে, এই যে সরল রেখার কনসেপ্টের কাছ থেকে। সো এই কিওয়ার্ডগুলো জাস্ট একটু খেয়াল রেখো, যে যখন তুমি স্পর্শক নির্ণয় করবা, স্পর্শকটা কি হবে, বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে আসবে, অথবা স্পর্শকের ঢাল জানা থাকবে। এই কিওয়ার্ডগুলো জাস্ট খেয়াল রেখো, কোনো বিন্দু বা ঢাল অথবা উভয় অক্ষকে ছেদ করে, মূল বিন্দু থেকে লম্ব, অথবা কারোর সমান্তরাল বা কারোর লম্ব। এই কয়েকটা কিওয়ার্ড মনে রাখলেই হচ্ছে। এই কিওয়ার্ডগুলো দিয়ে তুমি ফার্স্টে সমীকরণ ধরে নিতে পারবা। চলো দুই একটা প্রশ্নের কাছে যাই, প্রশ্ন আমাদেরকে এই জিনিসগুলো কিভাবে দিতে পারে একটু দেখে নিই। স্পর্শকের এই টাইপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। স্পর্শকের সমীকরণ যদি নির্ণয় করতে বলে প্রশ্নে, মোটামুটি শিওর থাকো সামনে যদি তোমাদের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা বা সেমিস্টার ফাইনাল, ক্লাস টেস্ট যেটাই থাকুক না কেন, যদি থাকে, যদি বৃত্ত আসে, স্পর্শকে মানে বৃত্তের যে সেকেন্ড চ্যাপ্টার 4.2 বা 4 এর বি চ্যাপ্টারটা যদি থাকে তোমার সিলেবাসে, মোটামুটি শিওর তুমি এই প্রশ্নটাই পাচ্ছ।
মানটা একটু এদিক ওদিক হইতে পারে আর কি। সেখানে বলছে -5,4 বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তের স্পর্শক নিয়ে কথা বলছে। ওই যে বৃত্ত দেওয়া আছে, তার মানে তুমি কক্সবাজার পর্যন্ত পৌঁছায় গেছো। কক্সবাজার পর্যন্ত তোমাকে ওরাই প্রশ্ন নিজেই তোমাকে কক্সবাজার পর্যন্ত নিয়ে আসছে। এখন বাকি জার্নিটুকুন তোমাকে কমপ্লিট করতে হবে। সেন্ট মার্টিন তোমাকে যাইতে হবে। সেন্ট মার্টিন যাওয়ার জন্য তোমার কি লাগবে? কেন্দ্র। যেহেতু অলরেডি তুমি কক্সবাজার পর্যন্ত আসছোই, তার মানে তুমি তো কেন্দ্র ব্যাসার্ধ সাথে নিয়েই আসছো, রাইট? কারণ বৃত্তের সমীকরণ না হওয়া পর্যন্ত কক্সবাজার আসছিল না। সো বৃত্তের সমীকরণ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, মানে কেন্দ্র জানি, এখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করে ফেলতে পারবো। বাট মিসিং হচ্ছে ওই যে দূরত্ব নির্ণয় করতে পারবো না, কারণ দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের দরকার হচ্ছে স্পর্শক রেখাটা। সেই স্পর্শক রেখা লেখার জন্য তোমাকে একটা ইনফরমেশন দিছে যে স্পর্শকটা কেমন হবে। স্পর্শকটা এই বিন্দু থেকে আসবে, তখন স্পর্শকের উপরে এই বিন্দুটা অবস্থিত। তাহলে কিন্তু অবভিয়াস হয়ে গেল না যে আমরা এই যে বিন্দু, যেটা এক বিন্দু, বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে স্পর্শক চাচ্ছে, তাহলে আমরা এই ফরম্যাটে স্পর্শক রেখাটা ধরে নিব। সেখানে বিন্দুর মান আমাদের দেওয়া আছে, এম এর মানটা আননোন আছে, স্পর্শকের শর্ত অ্যাপ্লাই করবো, এম পেয়ে যাব। চলো ক্যালকুলেশন শুরু করি। জিনিসগুলো হচ্ছে আমি যখন বুঝাই দিব, বুঝার ট্রাই করবা, দেন নিজে ক্যালকুলেট করার ট্রাই করবা। কারণ ক্যালকুলেশন করতে গেলে তুমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারবা যে কোথাও এখনো তোমার গ্যাপ আছে কিনা, তখন তুমি ওই গ্যাপের জায়গাতে ফোকাস করতে পারবা। অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে এটা যে তুমি বারবার রিপিট করে দেখতে পারবা, যেখানে যে পার্টিকুলার জায়গাতে তোমার প্রবলেম হয়েছে ওই জায়গাটা তুমি জাস্ট আরেকবার একটু দেখে নিলে হচ্ছে। বাট তোমাকে ফার্স্টে রিয়েলাইজ করতে হবে যে প্রবলেমটা কোন জায়গাতে। রিয়েলাইজ তখনই করতে পারবা যখন তুমি নিজে একবার জিনিসটা ট্রাই করতেছো। ট্রাই করতে যা যখন আটকাবা, তারপর যখন ওই জিনিসটা দেখে নিবা, এটা একদম মাথায় পুরা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখবা আমরা যে কোনো কিছু আটকানোর পরে বেশি ভালো শিখি। আমাদের প্র্যাকটিক্যাল লাইফটাই এরকম আসলে। যাই হোক, সো ম্যাথটা শুরু করি। দেওয়া আছে থেকে ফার্স্টে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করে ফেলি, যেহেতু বৃত্তের সমীকরণ দেওয়াই আছে। টোটাল 3টা জিনিস দরকার। কেন্দ্র ব্যাসার্ধ আগে নির্ণয় করতেছি, কারণ কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করার ইনফরমেশন আমাদের হাতেই আছে। কেন্দ্র হচ্ছে এক্স এর সহগের অর্ধেক, বাট সেক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ 1 আছে কিনা দেখে নিবা। আছে না? হ্যাঁ আছে। তাহলে এক্স এর সহগকে অর্ধেক করবো। এক্স এর সহগ তো 2, অর্ধেক করলে 1 হয়। এখানে চিহ্ন ছিল মাইনাস, এই জন্য কেন্দ্রে প্লাস। ওয়াই এর সহগকে অর্ধেক করবো। ওয়াই সহগ 4 আছে, অর্ধেক করলে হয় 2 হয়। এখানে মাইনাস চিহ্ন, এই জন্য কেন্দ্রে প্লাস। আর ব্যাসার্ধটাও বৃত্তের সমীকরণ থেকে আমরা নির্ণয় করে ফেলতে পারবো। করে ফেলি। রুট ওভার জি স্কোয়ার, জি আর এফ তো অলরেডি কেন্দ্রের কাছ থেকে পাইছি, সো নতুন করে ওখান থেকে বলার দরকার নেই, এখান থেকে বলি। জি ইজ সমান 1 স্কোয়ার প্লাস এফ ইজ সমান 2 স্কোয়ার মাইনাস সি। সি হচ্ছে বৃত্তের সমীকরণ থেকে পাবো কত? 1। 1 আর 1 বাদ, রুট 4 মানে হচ্ছে 2। ব্যাসার্ধ যেহেতু একটা দৈর্ঘ্য, একক কথাটা লিখলাম। এরপরে হচ্ছে যে 3 নাম্বার জিনিসটা মিসিং। কেন্দ্র পাইছি, ব্যাসার্ধ পাইছি। আমাদের স্পর্শক হওয়ার জন্য শর্ত হচ্ছে কেন্দ্র লাগে, ব্যাসার্ধ লাগে, আর দূরত্ব লাগে। দূরত্বটা লিখতে পারতেছি না, কারণ কার দূরত্ব লিখবো? কেন্দ্র থেকে স্পর্শক রেখার। কই স্পর্শক রেখা কোথায় আছে? স্পর্শক রেখা তো আমাদের কাছে নির্ণয় করতে বলছে। মানে কাইন্ড অফ এমন হয়ে গেছে হচ্ছে যে তোমার কাছে একটা ফ্রেন্ড ধার নিতে আসছে, বাট তোমার অবস্থা এরকম যে তোমার কাছে জিনিসটা নাই। ওকে যদি ধার দিতে হয়, তোমাকে আরেকজনের কাছ থেকে ধার নিয়ে আসতে হবে। তো প্রশ্ন আমাদের কাছে চাচ্ছে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ অ্যাপ্লাই করতে গেলে যে শর্ত অ্যাপ্লাই করি আমরা, সেই শর্তটার জন্য স্পর্শকের সমীকরণটাই দরকার পড়তেছে। এই জন্য আমরা তখন ধার করে নিয়ে আসতেছি হচ্ছে সরল রেখা চ্যাপ্টারের কাছ থেকে। তো কোন কনসেপ্ট দিয়ে? বিন্দুগামী। বিন্দুর কনসেপ্ট দিয়ে আমরা সরল রেখার সমীকরণটা লিখে নিই। ধার করে নিয়ে আসা মানে হচ্ছে মনে করি বা ধরি। কেমন সমীকরণ ধরবো? এই যে এই বিন্দু থেকে একটা রেখা আছে এরকম, সেই রেখার ক্ষেত্রে কি কি দরকার পড়ে? বিন্দু লাগে, আর হচ্ছে আচ্ছা কই গেল, এই যে বিন্দু লাগে আর হচ্ছে এম বা ঢাল লাগে। তো এই জিনিসটা আমরা লিখে নিই। তাহলে স্পর্শ রেখার সমীকরণ আমরা লিখে নিচ্ছি কোন ফর্মে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে বিন্দু, মানে কত? 4 ইজিক্যাল টু এম। এম আমরা ধরে নিছি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এক্স ওয়ান হচ্ছে -5, সো মাইনাস মাইনাস এখানে +5 হয়ে যাচ্ছে। এইটারে আমরা দূরত্ব নির্ণয় করবো। যেহেতু এটা দূরত্ব নির্ণয় করবো, এই জন্য সবাইকে এক পাশে নিয়ে লিখি। সো এই হচ্ছে আমাদের রেখাটা। তাহলে আমরা এখন রেখার দূরত্ব নির্ণয় করার জন্য রেডি, কারণ আমাদের কাছে কেন্দ্রও আছে, আর যে রেখার দূরত্ব নির্ণয় করবো সেই স্পর্শক রেখাটাও আছে। তাহলে কেন্দ্র মানে 1,2 থেকে এই রেখাটার দূরত্ব নির্ণয় করি। একটু সবগুলোকে একটু ছোট করে দিই এখানে। তাহলে আমরা এখন বলতে পারি যে আমরা দূরত্ব নির্ণয় করব কোন জায়গা থেকে? কেন্দ্র থেকে। কেন্দ্র হচ্ছে আমাদের 1,2 থেকে এই রেখাটার, স্পর্শক রেখাটার, মানে 2 নং রেখা। সেম দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। আমরা ফার্স্টে বিন্দুর মানটা রেখার সমীকরণে বসাবো, মানে 1 আর 2টা রেখার সমীকরণ কোনটা? 2 নং রেখায় বসাবো এক্স আর ওয়াই জায়গাতে। তাহলে এক্স এর জায়গাতে যদি 1 বসে, তাহলে m × 1, ওয়াই এর জায়গাতে 2 বসাবো। m × 1 দেওয়া না দেওয়া কি কথা, জন্য আমি ডাইরেক্টলি m লিখছি। আর বাকি যা আছে অ্যাজ ইউজুয়াল বসে পড়বে। জাস্ট এক্স আর ওয়াই জায়গাতে বিন্দু বসছিল। ডিভাইড বাই রুট ওভার
রেখার সমীকরণ থেকে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। রেখার সমীকরণ এক্স এর সহগ কত এম, সো এম স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ কত -1, স্কোয়ার করলে তো মাইনাস দিব না, +1। একটু ছোট্ট ক্যালকুলেশন করা যায় উপরে, দেখো এম আর 5m যোগ হয়ে যাবে হচ্ছে 6m, 4 আর -2 থাকবে হচ্ছে 2। আর হরে কিছু করতে পারতেছি না, হরে এম স্কোয়ার প্লাস 1 এর উপর রুট আছে। এখন এখান থেকে আমরা এম এর ভ্যালুটা ফাইন্ড আউট করবো কিভাবে? যেহেতু এই রেখাটা স্পর্শক, তাহলে অবশ্যই এই দূরত্বের মান কি হইতে হবে? ব্যাসার্ধের সমান হইতে হবে। এইটাই তো মেনলি চেক করতেছি। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যখন যাবো, মেনলি ওই যে জাহাজে ওঠার জন্য টিকিটটা ঠিকঠাক আছে কিনা ওটাই তো চেক করে দেখতে হচ্ছে। ওটা থাকলেই ডান। তো টিকিট থাকা মানে হচ্ছে আমাদের এই দূরত্বের মানটা অবশ্যই কি হইতে হবে? ব্যাসার্ধের সমান হইতে হবে। যখন এটা আমরা কমপ্লিট করবো তখনই দেখো এম এর ভ্যালু পেয়ে যাবো। যেহেতু এই যে রেখাটা মানে 2 নং রেখাটা 1 নং বৃত্তের স্পর্শক, ওই বাংলা কথা একটু লিখে দিবা, কলেজের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় অবশ্যই এগুলো লিখে দিবা। তাহলে আমরা বলতে পারতেছি হচ্ছে যে দূরত্বটা আমরা পাইলাম 6m + 2 ডিভাইডেড বাই √m² + 1। এই যে দূরত্বটা পাইছিলাম এটা কি হইতে হবে? ব্যাসার্ধের সমান হইতে হবে। ব্যাসার্ধ আমরা কিন্তু পাইছিলাম হচ্ছে 2 একক। এই জায়গা থেকে তুমি এখন এম এর ভ্যালুটা ফাইন্ড আউট করবা। এটাই আমি একটু আগে এক্সপ্লেন করতেছিলাম যে স্পর্শক রেখার কোন একটা কিছু মিসিং থাকে সবসময়, ওই মিসিং ডাটাটা আমরা হচ্ছে স্পর্শকের এই কনসেপ্ট থেকে ফাইন্ড আউট করে নিতে পারি। সো এখানে আমরা ফার্স্ট অফ অল মডুলাস উঠাবো। মডুলাস আমরা প্লাস মাইনাস দিয়ে উঠাতে পারি অথবা বোথ সাইডে বর্গ করতে পারি। এখানে বোথ সাইডে বর্গ করবো, কারণ এম এর মান নির্ণয় করবো, তো এম দেখো রুটের ভিতরে আটকা পড়ে আছে, প্লাস মাইনাস দিলেও বর্গ করাই লাগবে পরের লাইনে। সো এই লাইনেই করতেছি। আর বর্গ করলে লব হর সব জায়গাতেই বর্গ যাবে। সো লবে গেল, আর হরে যদি স্কোয়ার করি তাহলে রুট আর থাকবে না, ডান পাশে স্কোয়ার করলে 4 হবে। তাহলে এই সাইডে কত আসতেছে? a + b হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি। a স্কোয়ার 2ab 6 আর 2 12 আর 2 গুণ হবে, সো হয়ে যাবে 24 প্লাস b স্কোয়ার মানে 4। আর এখানে m স্কোয়ার প্লাস 1 যায় 4 এর সাথে যদি গুণ হয়, বোথ সাইড থেকে দেখো 4 বাদ যাচ্ছে। আর 4m স্কোয়ারকে যদি তুমি বামে পাঠাও, ওখানে অলরেডি 36m স্কোয়ার আছে, 4 এ পাশে আসলে বিয়োগ হয়ে 32m স্কোয়ার। আর তো কিছু নাই আসলে, এখানে 24m আছে জাস্ট। কমন নেওয়া যায়, দেখো কমন নেওয়া যায়, এখানে হচ্ছে 8m, কারণ 4 8 32 আর 3 8 24। তাহলে এখন আমরা হয় অথবা বলবো, যেহেতু দুইটার গুণফল 0, তাহলে আমরা বলবো 8m = 0 বা m এর ভ্যালু হচ্ছে 0, অথবা আরেকটা ভ্যালু পাবো হচ্ছে আমরা এখান থেকে m এর ভ্যালু পাবো -3/4। এম এর ভ্যালু নির্ণয় করে আমার ম্যাথ শেষ করে দিও না, এখানে অ্যান্সার লিখে ফেলো না। তোমার কাছে কিন্তু এম এর ভ্যালু চাওয়া হয়নি, তোমার কাছে চাওয়া হয়েছে স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা এখন ফাইনালি বলবো অতএব নির্ণয় স্পর্শকের সমীকরণ। কারণ স্পর্শকের সমীকরণ তো আমরা আগেই লিখছিলাম, জাস্ট এম এর ভ্যালুটাই জানতাম না। তাহলে স্পর্শকের সমীকরণ আমাদের কত হবে? mx - y + 5m + 4। তাহলে m হচ্ছে 0 × x, দেন কত ছিল? -y + 5m, -y + 5m + 4 ছিল, এই যে +4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে -y + 4 বা y - 4, একবার লিখে দিই, অত আর ভেঙে লিখতেছি না। এটা একটা অ্যান্সার। আবার m এর ভ্যালু দুইটা পাইছি, এর জন্য দুইটা অ্যান্সার আসবে। আবারও সেম, mx, m বলতে এবার কত? -3/4x -y + 5m, m এর জায়গাগুলোতে যা মান বসে দিচ্ছি। তাহলে এখানে 4 যদি লসাগু নিই, দেখো তো 4 লসাগু নিলে এখানে কত হয়? -3x -4y। এখানে 4 লসাগু নিচ্ছি, তাহলে উপরে হচ্ছে -15 থাকতেছে, আর এখানে 4 লসাগু নেওয়ার কারণে 4 4 16। তাহলে তোমার এখানে অ্যান্সার আসতেছে হচ্ছে -3x -4y + 1। 4 কে ওই পাশে আড়াআড়ি গুণ করে দিছি। সাধারণত আমরা x এর আগে মাইনাস লিখি না, সো সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। সে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো যত ম্যাথ আছে এখানে, স্পর্শকের যত ম্যাথ আছে, স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বললে ইনিশিয়ালি তুমি সরলরেখার কনসেপ্ট থেকে স্পর্শকের সমীকরণটা ধরে নিবা, দেন হচ্ছে স্পর্শকের শর্তটা অ্যাপ্লাই করবা ওখানে। কারণ স্পর্শক হইতে গেলে এই শর্ত ছাড়া স্পর্শক বলবা কেমন ওকে? এই জন্য এই শর্ত অ্যাপ্লাই করলেই যে আননোনটা থাকবে, যতগুলো ফরম্যাট দেখাইছি কোনো না কোনো একটা আননোন থাকবে, আননোনের ভ্যালুটা তুমি স্পর্শক থেকে পেয়ে যাবা। সো আর কিভাবে ধরা যেতে পারে সমীকরণগুলো একটু দেখি। এই সিমিলার টাইপের গুলো আমি আর পুরো ডিটেলসে ক্যালকুলেশন দেখাবো না, জাস্ট প্রশ্নটা আমার আগে একবার পড়বা, পড়ার পর নিজের থেকে একটা চিন্তা করবা যেটা এইভাবে হবে, স্টেপগুলো দেখবা। যদি মোটামুটি এটা বুঝে থাকো বা এটা করে থাকো নিজের হাতে, তাহলে এরপরে যখন প্রশ্ন পড়বা মাথার ভিতরে 2-1টা স্টেপ চলে আসবে, দেন মিলায় নিবা যে আমি যেগুলো বলছি সেগুলোর সাথে ঠিকঠাক মিলতেছে কিনা, তাহলে এই তো হয়ে গেল। সবসময় পুরা জিনিসটা করে করে দেখতে হবে এমন না। যদি ব্রেন বলে যে হ্যাঁ এটা তো এই স্টেপ হবে, তখনই বুঝবা যে তুমি আসলে জিনিসটা পারো, জাস্ট ক্যালকুলেট করে দেখতে হবে। তবে হ্যাঁ, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে ক্যালকুলেশন আরও দ্রুত হবে।
চলো পরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। এবার দেখো ঢাকা বোর্ড 23 হচ্ছে প্রশ্ন দিছিল যে ওসি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখানে স্পর্শক কথা না লিখে কিন্তু রেখা লিখতে পারতো যে ওসি রেখার সমীকরণ নির্ণয় করো, কারণ চিত্র যেহেতু দেখাই দিচ্ছে, চিত্র তো দিয়ে দিচ্ছে, তোমাকে নিজে দেখে বুঝে নিতে হবে যেটা স্পর্শক কিনা। যাই হোক এখানে যদিও বলে দিছে, আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো। স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে গেলে ওই যে আমাদের যে কনসেপ্টটা, সেই কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করবো। এখন কনসেপ্ট অ্যাপ্লাই করার জন্য সব ডাটা আমাদের কাছে আছে কিনা দেখি। কেন্দ্র জানি, হ্যাঁ জানি, কেন্দ্র হচ্ছে 2,3 কেন্দ্র দেওয়া আছে। ব্যাসার্ধ জানি না, এইটা জানি না। তার মানে তোমার ওই যে ঢাকা থেকে কক্সবাজারের জার্নিটা সেখানে একটু ঘাপলা এখনো আছে, ওখান থেকেই তো কেন্দ্র ব্যাসার্ধ আসার কথা, ওটা তো বৃত্তের কনসেপ্ট। ওখানকার কনসেপ্ট এখন একটু চিন্তা করে দেখো। এই জিনিসটা আজকের লেকচারে ডিসকাস করি নাই আমরা, কারণ আজকে তো জাস্ট স্পর্শক নিয়ে কথা বলছি। এটা আগের লেকচারে কিন্তু ছিল, বৃত্তের সমীকরণের লেকচারে। দেখো তো যে বৃত্তের ব্যাসার্ধ তুমি চাচ্ছ ওই বৃত্তটা একটু ভালো মতো তাকায় দেখো, বৃত্তটা কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে না? এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের একটা কনসেপ্ট ছিল, একটু দেখাই। এই যে অক্ষকে স্পর্শ, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তখন ব্যাসার্ধের মান ডাইরেক্টলি বলা যায় কিভাবে, কেন্দ্রের কোটি। এখানে কেন্দ্রের কোটি কত? 3, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু হচ্ছে 3। সেই জন্য আবার বলতেছি দুইটা জার্নি মিলায় বৃত্ত কমপ্লিট হবে। ফার্স্টে ঢাকা থেকে কক্সবাজার আসতে পারতে হবে, মানে বৃত্তের সমীকরণ সম্পর্কে ভালো মতো ধারণা থাকতে হবে, দেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসতে পারবা, স্পর্শক নিয়ে কাজ করতে পারবা। সো এখানে আমাদের তাহলে কেন্দ্র দিছে, আর ব্যাসার্ধটা আমরা লিখে নিতে পারবো ওই যে এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করে। আর কি লাগবে? দূরত্ব। কার দূরত্ব? স্পর্শক রেখার। স্পর্শক রেখার সমীকরণই তো দেয় না, তো দূরত্ব নির্ণয় করবা কিভাবে? তাহলে এখানে আমরা আবারও আটকাচ্ছি কোথায়? এই যে জাহাজে উঠতে পারতেছি না, কারণ জাহাজে উঠতে গেলে যে টিকিটটা দরকার, টিকিট কেনার টাকা নেই, মানে স্পর্শক রেখাটাই আমাদের হাতে নাই। তাহলে কি করবো? ধার করে নিয়ে আসবো। কার কাছ থেকে ধার করবো? সরলরেখার কাছ থেকে। তো সরলরেখাটা তাকায় দেখো, যে রেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে সেই রেখার কি ঢাল জানো? সেই রেখার উপর একটা কি বিন্দু জানো? সেই রেখা কি কোনো রেখার সমান্তরাল, বা সে কি কোনো রেখার লম্ব, বা তার উপরে কি মূল বিন্দু থেকে লম্ব আঁকা হয়েছে কিনা? মানে যতগুলো উপায় বলছিলাম ট্রাই করে দেখো। আমি বলছি কিন্তু আমি ডাইরেক্টলি তোমাকে বলে দেবো না কখনোই। আমার মেন কাজ হচ্ছে তোমাকে চিন্তা করা শেখানো, চিন্তা করার অভ্যাস তৈরি করা। আমি যদি ডাইরেক্টলি অ্যান্সার বলেই দিই তাহলে তুমি চিন্তা করতেছো না, জাস্ট শুনে শুনে নিচ্ছ। অন্ধবিশ্বাসী হওয়া যাবে না, নিজের লজিকটা চিন্তা মানে অ্যাপ্লাই করতে পারতে হবে। আমি বলার পরেও একবার ট্রাই করে দেখবা যে ভাইয়া যেটা বলছে সেটা আসলে লজিক্যাল কিনা, তারপর মেনে নিবা। কখনো ডাইরেক্টলি মানবা না কোনো কথা। ওকে, যাই হোক, ট্রাই কি করছো? আশা করি করছো। সো আমরা যে রেখাটা নির্ণয় করব ওসি, এই রেখাটার ঢাল আমরা জানি না। ঢাল জানতে পারতাম যদি আমাকে এরকম একটা কোণ দিত। সরলরেখার কনসেপ্ট ছিল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টকে ওই রেখার ঢাল বলে। সেই কোণের মান আমাদেরকে দেয় নাই, সো ঢাল কোনোভাবেই বোঝানো হয়নি, তাহলে ঢালের কনসেপ্ট বাদ। উভয় অক্ষকে ছেদ, তো মূল বিন্দু দিয়ে যাচ্ছে, উভয় অক্ষকে ছেদ যাচ্ছে না। মূল বিন্দু থেকে আমাদের রেখার উপরে, ওসি রেখার উপরে মূল বিন্দু থেকে লম্ব আঁকা আছে, ও নিজেই তো মূল বিন্দু যাচ্ছে, ওর উপর আমার মূল বিন্দু থেকে লম্ব কই থেকে আসবে? বাদ। ও কারোর সমান্তরাল হইতে পারতো, অনেকজনের সমান্তরাল হইতে পারে, বাট কোনো রেখা তো আমাদের এখানে দেওয়া হয়নি। কারোর লম্ব সেটাও দেওয়া হয়নি, বাট তাহলে এটা বাকি থাকে। খেয়াল করে দেখো, ওসি রেখার উপরে বিন্দুরা দেয় নাই, কিন্তু আমরা একটা বিন্দু জানি। এটা তো প্রশ্ন দিবে না। মূল বিন্দু কেন প্রশ্ন দিবে? মূল বিন্দু তোমার জানা থাকার কথা। তাহলে দেখো তো ম্যাথটা একটু আগে যে ম্যাথটা করলাম এক্স্যাক্টলি সেম ম্যাথটা কিনা। আগের ম্যাথে জাস্ট বিন্দু ছিল হচ্ছে -5,4, এখন হচ্ছে বিন্দু কত? 0, 0। আর কি? ঢাল। ঢালটা হচ্ছে স্পর্শকের কনসেপ্টে নির্ণয় করতে পারবা। স্পর্শকের কনসেপ্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে কেন্দ্র কত আমি জাস্ট একটু রাফলি বলে দিই। কেন্দ্র হচ্ছে 2, 3, আর ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ হবে হচ্ছে 3। কেন ব্যাসার্ধ 3? কারণ এটা এক্স অক্ষকে স্পর্শ করছে। তুমি যখন ম্যাথটা ডিটেলসে করবা তখন এরকম বাংলা লিখে লিখে করবা, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে অতএব ব্যাসার্ধ হচ্ছে এত। সো কেন্দ্র ব্যাসার্ধ পাইছো। এবার মনে করি বাকিটা এক্স্যাক্টলি এটার মতো। মনে করি এত বিন্দুগামী এম ডাল বিশিষ্ট রেখার সমীকরণ লিখে নিবা, দেন দূরত্ব নির্ণয় করবা, দূরত্বটা ব্যাসার্ধের সমান হয়ে যাবে আলটিমেটলি এম এর ভ্যালু। সো আমি একটু করে ফেলি দ্রুত, চলো। বৃত্তের ব্যাপারে যা যা ইনফরমেশন ছিল লিখে নিলাম। এখন হচ্ছে সরলরেখার সমীকরণ না লেখা পর্যন্ত দূরত্ব লিখতে পারতেছি না, তো সেটা লিখে নিই। মনে করি সমীকরণ তাহলে কি হবে? y - y1 = m × x - x1। ডাইরেক্টলি তুমি চাইলে কিন্তু y = mx ও লিখতে পারতে, কারণ ওটা আসলে মূল বিন্দুগামী সরলরেখা। সো সব কিছুকে এক পাশে করে লিখে নিই, কারণ দূরত্ব নির্ণয় করবো যেহেতু। তাহলে এখন হচ্ছে দূরত্ব নির্ণয় করার জন্য আমরা রেডি। কেন্দ্র জানি 2, 3, আর কার দূরত্ব নির্ণয় করবো? এই যে রেখাটা লিখে নিছি।
দেখো দূরত্ব নির্ণয় করার জন্য আমরা কি করবো, বিন্দুর মানটা রেখার সমীকরণে বসাবো। তাহলে এক্স এর জায়গাতে 2 আর ওয়াই এর জায়গাতে 3 বসায় ফেলি। তাহলে 2m - 3 ডিভাইড বাই রুট ওভার এক্স এর সহগ স্কয়ার, এক্স এর সহগ তো m, সো m স্কয়ার প্লাস ওয়াই এর সহগ তো 1 স্কয়ার। এখন এই দূরত্বটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধের সমান বলবো। তাহলে m এর ভ্যালু পেয়ে যাবো, আর m এর ভ্যালু এখানে বসাইলে ম্যাথ শেষ হবে। বাট সেখানে একটা টুইস্ট আছে, m এর ভ্যালুতে একটা টুইস্ট আছে, এটার জন্য আমরা ম্যাথটা করে দিচ্ছি মেইনলি। আসলে দূরত্ব পাইছিলাম হচ্ছে 2m - 3 ডিভাইড বাই m স্কয়ার প্লাস 1। এটাই কিসের সমান হবে, ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ হচ্ছে কত, 3। এখানেও সেম, বোথ সাইডে বর্গ করে দিব যাতে রুট ওভারও চলে যায়, মডুলাসও চলে যায়। বর্গ করলে কিন্তু বারবার বলতেছি সবার উপরে বর্গ যাবে, এটাও ভুলে যাও না। সেখানে a - b হোল স্কয়ার ফর্মুলা, আর এই সাইডে 9 দিয়ে যদি গুণ করি, বোথ সাইড থেকে দেখো 9 বাদ যাচ্ছে। আর যদি m স্কয়ারগুলো এক পাশে নাও তাহলে 4m স্কয়ারকে সব কিছুকে ডানে নিচ্ছি। দেখো তাহলে 9m স্কয়ার মাইনাস 4m স্কয়ার হয়ে যাবে হচ্ছে 5m স্কয়ার, মাইনাস 12m যদি ডানে যায় প্লাস 12m। এখানেও সেম, m কমন নিতে পারতেছি। তাহলে দেখো আমরা হয় অথবা বলতে পারি, হয় m = 0 অথবা m = -12/5। এখানে m = 0টা গ্রহণযোগ্য না, কিন্তু একটু আগের ম্যাথে কিন্তু গ্রহণ করছিলাম। কারণ কি, m = 0, ঢাল 0 হয় কার, ঢাল 0 হয় এক্স অক্ষের নিজের। এন্ড সেটা এই ম্যাথের ক্ষেত্রে ভ্যালিড আছে। কেন ভ্যালিড আছে, কারণ দেখো এক্স অক্ষ তো নিজেও আসলে বৃত্তটাকে স্পর্শ করছে, কিন্তু প্রশ্ন তোমার কাছে কি চাচ্ছে, প্রশ্ন তো জাস্ট বলে নাই যে মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। যদি এরকম বাংলায় বলতো যে মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তখন আমি দুইটা অ্যান্সার বলতাম, কারণ মূলবিন্দুতে দুইটা স্পর্শক হয়েছে। প্রশ্ন তো জাস্ট স্পেসিফিক উল্লেখ করে ফেলছে যে ওসি রেখার সমীকরণ নির্ণয় করো, ওসি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে মূলবিন্দুতে একটা স্পর্শক বলতে হবে। ওসি স্পর্শক কিন্তু দেখো একটা ঢালের মান আছে ওর, যেহেতু স্থূলকোণ উৎপন্ন করছে তাহলে ঢালের মানটা নেগেটিভে আসবে। সো এইটা আমরা তখন নিব। এই যে ঘুরে ফিরে সরলরেখার কনসেপ্ট তোমার ইউজ হবেই, সরলরেখার কনসেপ্ট স্ট্রং থাকতে হবে তোমার, এটা একটু খেয়াল রেখো। যাই হোক, এখানে একটু এক্সপ্লেন করে দিচ্ছি, তারপরেও এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। যখনই চিত্র এঁকে দিবে, চিত্র থেকে কোনো ইনফরমেশন আসতেছে কিনা সেটা একটু বোঝার ট্রাই করো। এই কারণে আমরা হচ্ছে এখানে m এর ভ্যালু 0 নিই নাই, কারণ m এর ভ্যালু 0 নিলে আসলে কোনটা আসতো অ্যান্সার, এই যে এই রেখাটা আসতো অ্যান্সার। বাট আমাদের কাছে চাওয়া হয়েছে ওসি রেখা, আমরা বলবো অতএব ওসি রেখার সমীকরণ। সমীকরণটা কত হবে, mx - y, সো m মানে হচ্ছে -12/5 mx - y। সবাইকে যদি -5 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে আসতে হচ্ছে 12x, মাইনাস দিয়ে গুণ করছি জন্য প্লাস, আর 5 দিয়ে গুণ করছি, সো 5y। সিম্পল অ্যান্সার। সো আবারও বলতেছি, এই টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে স্পর্শক নির্ণয় করবা তার উপর একটা বিন্দুর মান যদি জানা থাকে, বাকি সবগুলো টাইপও ইম্পর্টেন্ট আছে, আর বাকি সব টাইপগুলো সিম্পল বেশি হয়, এইটা একটু কমপ্লিকেটেড হয়, ক্যালকুলেশন একটু বড় হয়, এই জন্য এই ম্যাথটাই পরীক্ষায় সবসময় বেশি দেয়। তো চলো বাকি টাইপগুলোতে কিরকম প্রশ্ন হইতে পারে একটু দেখে নিই। এখানে দেখো আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ দিছে, বলতেছে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করে। এই যে আবারও স্পর্শক নির্ণয় করব, তাহলে স্পর্শক ইটসেলফ একটা শর্ত। তাহলে স্পর্শকের শর্ত অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি প্রয়োজন, কেন্দ্র প্রয়োজন। কেন্দ্র বৃত্তের কাছ থেকে পাচ্ছি, এটার কেন্দ্র তো দেখেই বলা হচ্ছে 0 0, কারণ এইচকে ফর্মে আছে আসলে। ব্যাসার্ধ দেখেই বলে দেওয়া হচ্ছে, যেহেতু এইচকে ফর্মে আছে, ব্যাসার্ধ বলা হচ্ছে এদিকে r² থেকে, সো আর হচ্ছে 4, কেন্দ্র ব্যাসার্ধ ডান। এই যে ঘুরে ফিরে দূরত্ব এখানে আটকাবো, কারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, সো সমীকরণ ছাড়া তো দূরত্ব নির্ণয় করা যায় না। তাহলে আমাদেরকে অন্য আরেকটা ইনফরমেশন বলে দেওয়া হবে, যে ইনফরমেশন থেকে আমরা স্পর্শক রেখাটা ধরে নিতে পারবো। তাহলে স্পর্শক রেখাটা কেমন হবে সেটা কি বলছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা যে রেখাটা নির্ণয় করব সেই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কোন একটা রেখা যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 না যে কোনো কোণ উৎপন্ন করে, তখন ওই কোণের ট্যানজেন্টকে কিন্তু আমরা সরলরেখাটা ঢাল বলি। তাহলে এখানে ইনফরমেশনটা বুঝিয়ে দিচ্ছে যে আমরা যে স্পর্শক নির্ণয় করব তার ঢাল হবে হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 মানে হচ্ছে 1/√3। আর ঢাল আকারে তাহলে আমরা স্পর্শক রেখাটা লিখে নিতে পারবো, কারণ যতক্ষণ না স্পর্শক রেখা লিখতেছি ততক্ষণ পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে পারতেছি না, আর দূরত্ব নির্ণয় করতে না পারলে স্পর্শকের এই কনসেপ্ট অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে এখানে তোমার সমীকরণটা হবে হচ্ছে y = mx + c, যেহেতু ঢালের মান জানো, m কত 1/√3 x + c। আননোন কি, আননোন হচ্ছে c এর ভ্যালু। c এর ভ্যালু পাবা কিভাবে, এই যে এখন তো সম্ভব সবকিছুই, কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে, আমরা এখন কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব নির্ণয় করতে পারবো, সেই দূরত্বের মান ব্যাসার্ধের সমান বলে দিব, c এর ভ্যালু পেয়ে যাবো। ঘুরে ফিরে একই মান।
নতুন করে আর ক্যালকুলেশন দেখানোর কিছু নেই, সব জায়গাতে সেম হচ্ছে, একটা আননোন থাকতেছে। অন্য আরেকটা আননোনের ভ্যালুটা আমরা প্রশ্নের কাছ থেকেই পেয়ে যাচ্ছি, সেটা কোন আকারে পাচ্ছি ওইটা জেনে রাখাটা ইম্পর্টেন্ট। সেম ভাবে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করার কথা না বলে এখানে 60 ডিগ্রি বলতে পারে, 45 ডিগ্রি কোণ বলতে পারে, ইভেন কোণের কথা ডাইরেক্টলি না বলে বাংলায় বলতে পারে উভয় অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে। উভয় অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে মানে কিন্তু 45, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত হয় 90। সো কোনো রেখা যদি দুজনের সাথে সমান কোণ উৎপন্ন করতে মানে একদম মাঝখান দিয়ে যাবে, তখন এক্স অক্ষের সাথেও 45 হয়ে যাবে, ওয়াই অক্ষের সাথেও 45 হয়ে যাবে। ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে ডাজন্ট ম্যাটার, এক্স অক্ষের সাথে যা উৎপন্ন করছে সেটা দিয়ে ঢাল বোঝায়। তবে হ্যাঁ, উভয় অক্ষের সাথে যদি সমান কোণ বলে তাহলে +45 নিয়েও ম্যাথ করবা, -45 নিয়েও ম্যাথ করবা, কারণ ঢাল মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন। তো জাস্ট প্রশ্ন বলতেছে উভয় অক্ষের সাথে কোণ, সেক্ষেত্রে তো বলা নাই যে উভয় অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে নাকি ঋণাত্মক দিকের সাথে। যদি উল্লেখ করে দেয় ধনাত্মক দিকের সাথে তাহলে সমস্যা নেই, আর একটু খেয়াল রেখো। যে কোনো কোণ বলতে পারে, কিন্তু ইভেন এক্স অক্ষের সমান্তরাল বলতে পারে। এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বা এক্স অক্ষের উপরে লম্ব বলতে পারে, এক্স অক্ষের লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো সব থেকেই তুমি হচ্ছে ঢাল পেয়ে যাচ্ছ, ঢাল আকারে ধরে নিলেই তখন তুমি আলটিমেটলি সমীকরণে পৌঁছে যাবা। এখানে দেখো তো স্পর্শকটা কেমন লিখে নিবা। ফার্স্ট অফ অল বৃত্তের সমীকরণ দিয়েছে, তার মানে আমাদের কাছে কেন্দ্র ব্যাসার্ধ ডান, আমরা কনসেপ্টটা জাস্ট মার্ক করি। যেহেতু বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সো কেন্দ্র ব্যাসার্ধ আমরা এখান থেকে নির্ণয় করতে পারতেছি। কেন্দ্র কত দেখো তো, -2, আর এখানে অর্ধেক করলে হচ্ছে 4, মাইনাস ছিল জন্য প্লাস। ব্যাসার্ধ আমরা নির্ণয় করে ফেলতে পারবো। ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করবো, g² + f² - c কত 2, তাহলে কত হয় 20 থেকে 2 বাদ 18, সো 3√2। সো কেন্দ্র ব্যাসার্ধ ডান। ওই যে আবার আটকাচ্ছি কোথায়, দূরত্বে, কারণ দূরত্ব নির্ণয় করতে গেলে স্পর্শক রেখাটা আগে লিখে নিতে হবে, যেটা আমাদেরকে দেয় না, আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে। কোন ফর্মে আমরা লিখে নিব সেটাই হচ্ছে আমাদের মেনলি জানার বিষয়। স্পর্শক ইটসেলফ একটা শর্ত গেল, ওটা ছাড়া কি শর্ত দিছে, স্পর্শক রেখাগুলো নির্ণয় করো যারা। এখানে কিন্তু স্পর্শক রেখাগুলা বলছে, আবার ধরো না যে অনেকগুলা ধরে নিতে হবে না, স্পর্শক রেখা তুমি নির্ণয় করবা। যদি একাধিক অ্যান্সার আসার হয় অটোমেটিক্যালি আসবে। তো স্পর্শক রেখা তুমি নির্ণয় করবা যারা কি করছে, অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে। অক্ষদ্বয়কে খণ্ডিত করে, কোন ফর্ম? অবভিয়াস কথা, x/a y/b = 1। তবে এখানে b এর জায়গায় তোরা লিখতে বলতেছে -a। কিভাবে বুঝাইছে, বলে দিছে অক্ষদ্বয় থেকে সমান মান নিবে, তাহলে এক্স অক্ষ থেকেও যে মান ওয়াই অক্ষ থেকেও সেম মানই নিবে, হয় দুই জায়গাতে এ দিবা, না হয় দুই জায়গাতে বি দিবা। সমান মান নিবে এবং বিপরীত চিহ্ন থাকবে, একজন প্লাস হলে আরেকজন মাইনাস হবে। সো এই হচ্ছে তোমার সরলরেখাটার সমীকরণ। এটাকে একটু যদি আমি ভাঙায় লিখি, এ দ্বারা সবাইকে গুণ করে লিখি বা লসাগু করে লিখি, তাহলে জিনিসটা দেখো তো এরকম হয় না। সো এই সমীকরণে শুধুমাত্র এখন আননোন কিসের ভ্যালু, এ এর ভ্যালু, আর সেই আননোনই তো এতক্ষণ ধরে নির্ণয় করা দেখালাম। আননোনটা তুমি কিভাবে নির্ণয় করতে পারবে, যে দূরত্ব নির্ণয় করবা, সেটা ব্যাসার্ধের সমান বলবা, আননোনের ভ্যালু চলে আসবে। ওই যে ওখানে যখন মডুলাস উঠাবা, প্লাস মাইনাস দিয়ে উঠাবা বা স্কোয়ার করে উঠাবা, ওখানে দেখবা যে এর ভ্যালু 2টা আসবে। এই জন্য বলছো ওরা স্পর্শকগুলা, মানে একাধিক অ্যান্সার হবে। দেখছো, বলছিলাম না, একটাই জাস্ট কনসেপ্ট স্পর্শকের, এটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে জানলে যেভাবেই ম্যাথ করো না কেন ঘুরে ফিরে একই ক্যালকুলেশন, সব জায়গাতে সেম, জাস্ট রেখাটা তোমাকে বুঝে নিতে হচ্ছে কোন ফরম্যাটে ধরে নিবা। এখানে খেয়াল করে দেখো, রাজশাহী বোর্ড 23 তো দিয়েছিল। এখানে বলছে উদ্দীপকে উল্লেখিত বৃত্তে এরূপ 2টা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আবার বলতেছি, স্পর্শক সংখ্যা কতগুলো হচ্ছে ডাজন্ট ম্যাটার, কারণ একাধিক অ্যান্সার আসার হইলে তুমি ক্যালকুলেশন করতে করতে একাধিক অ্যান্সার আসবে, তোমাকে 2টা আলাদা করে সমীকরণ ধরে নিতে হবে না, সমীকরণ তুমি অবশ্যই একটাই লিখবা। সো স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করব আমরা। তাহলে স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করতে গেলে কেন্দ্র লাগে, ওর কাছ থেকে পাবো, ব্যাসার্ধ লাগে, ওর কাছ থেকে পাবো, আর দূরত্ব লিখতে হয়, সেটা লিখতে পারতেছি না, কারণ দূরত্ব লিখতে গেলে স্পর্শক রেখাটা আমাদের জানতে হবে। সো প্রশ্নতে একটা সরলরেখা দিয়ে দিছে, এটাই কি স্পর্শক? হ্যাঁ, এই বৃত্তের জন্য এটা একটা স্পর্শক। বাট প্রশ্ন দেখো কেমন স্পর্শক চাচ্ছে। প্রশ্ন বলতেছে তুমি যে স্পর্শক নির্ণয় করবা যা উদ্দীপকের স্পর্শকের উপর লম্ব, এই স্পর্শকের উপর লম্ব। আমি একটু চিত্র দিয়ে বুঝাই জিনিসটা। সো একটা বৃত্ত আছে, সেই বৃত্তের র্যান্ডম যে কোনো একটা স্পর্শক আছে, আমি একদম র্যান্ডমলি আঁকতেছি, মনে করো এখানে এই হচ্ছে স্পর্শক। তো তোমার কাজ দেওয়া হয়েছে তুমি এমন স্পর্শকের সমীকরণ নির্ণয় করবা যে স্পর্শক কি হবে, এই প্রদত্ত স্পর্শকের উপর লম্ব হবে। সো এই প্রদত্ত যে স্পর্শক, সবুজ যে স্পর্শকের উপরে আমরা লম্ব স্পর্শক এভাবে আঁকতে পারি না, এখানে একটা লম্ব আঁকতে পারি, আবার এই সাইডেও একটা লম্ব আঁকতে পারি না, এই যে। তো তোমার কাজ দেওয়া হয়েছে হচ্ছে এই সমীকরণগুলো নির্ণয় করবা। খুবই সিম্পল হিসাব। আমাদেরকে তো যে রেখাটা দিয়ে দিছে তার লম্ব রেখায় লিখতে বলছে, আর তো কিছু না। সো লম্ব রেখা কেমনে লেখে, লম্ব রেখা লেখার নিয়ম হচ্ছে এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই সহগ এক্স এর কাছে। তাহলে কত হবে, 3x 4y ছিল, হবে 4x 3y, মাঝখানে ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস।
এই যে লম্বরেখা লেখার যে নিয়মটা দেখাইলাম। আর ধ্রুবক হিসেবে থাকবে হচ্ছে প্লাস কে। এই ধ্রুবকের মানটা তুমি ফাইন্ড আউট করবা স্পর্শকের শর্ত দিয়ে। এই যে কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব আর ব্যাসার্ধকে সমান বলে দিবা, কে এর ভ্যালু পেয়ে যাবা। কে এর ভ্যালু দেখবে একাধিক আসে, এই জন্য বলছে হচ্ছে দুইটা স্পর্শক, ঘুরে ফিরে সেম জায়গাতে। তো সেম কথাবার্তা আর না বলি, একটু ডিফারেন্ট টাইপের কথাবার্তায় যাই। সেন্ট মার্টিনে ভালো মতো মোটামুটি পৌঁছায় গেছি। সেন্ট মার্টিনে পৌঁছানোর জন্য মোটামুটি যা যা আসতে পারে সব ডান। এখন সেন্ট মার্টিনে পৌঁছাইলাম, এত দূর ট্যুরে গেলাম, বাসায় ফিরে আসবো, একটু কিছু দু একটা সুভিনিয়ার কিনে আনা উচিত না? সাধারণত জার্নিতে গেলে বা ট্যুরে গেলে আমরা তো কিছু জিনিসপত্র বাসার জন্য কিনে নিয়ে আসি না? সেন্ট মার্টিন গেলে সাধারণত মানুষজন আচার টাচার কিনে নিয়ে আসে। সো এইটার বাইরেও, স্পর্শকের বাইরেও এরকম খুচরা টাইপের দুই একটা কনসেপ্ট আছে, একটু দেখি চলো। ওগুলো সাধারণত এমসিকিউতেই দিবে, সিকিউতে ডান, সিকিউ ডান, বৃত্তের জন্য সিকিউ ডান। বৃত্তের সিকিউতে যা যা আসবে অলরেডি বলা শেষ, তুমি খুব ভালো মতো এখন বৃত্তের সিকিউ অ্যান্সার করতে পারা উচিত। সো এক টাইপের স্পর্শক আছে যেটা এমসিকিউতে দিবে। স্পর্শকটা হচ্ছে বৃত্তের পরিধির কোনো বিন্দুতে। আমরা এমনিতে একটা বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ কিন্তু অলরেডি নির্ণয় করে দেখাইছি কয়েকবার। ওটা বলছিলাম হচ্ছে স্পর্শকের উপর অবস্থিত কোনো বিন্দু হইলেই হইল, তখন তুমি ওই ফর্ম্যাটে ধরতে পারবা। এখন সেই বিন্দুটা যদি পরিধির উপর থাকে তখনও তুমি ওই ফর্মে করতে পারবা, y - y1 = m × x - x1। বাট পরিধির উপর বিন্দু থাকলে আরো অনেক ইজিলি ম্যাথটা করা যায়। সো আমি একটা র্যান্ডম ইকুয়েশন দিয়ে বুঝাই দিই। র্যান্ডম ইকুয়েশন বলতে আদর্শ আকারটাই নিয়ে আসি। মনে করো সংখ্যা দিয়ে লিখতে গেলে আসলে অনেক কাহিনী করে সংখ্যার ক্যালকুলেশন করে করে দেখতে হবে, তো তার চেয়ে বেটার আমরা ফর্মুলা আকারে দেখি আগে, তারপর হচ্ছে ম্যাথে যে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে দেখবো না। সো এই যে বৃত্ত, এই বৃত্তের মনে করো হচ্ছে একটা র্যান্ডম বিন্দু আছে যে x1, y1, এই বৃত্তের বিন্দু। বৃত্তের বিন্দু মানে হচ্ছে বৃত্তের পরিধির উপরে বিন্দু। এই বিন্দুতে তুমি হচ্ছে স্পর্শকের সমীকরণ চাও। একটা জিনিস খেয়াল রাখবা, বিন্দুতে আর বিন্দু থেকে। বিন্দুতে মানে হচ্ছে বিন্দুটা পরিধির উপরেই আছে, আর বিন্দু থেকে মানে হচ্ছে বাইরে আছে বিন্দুটা, ওখান থেকে তুমি স্পর্শক আঁকবা। বিন্দু থেকে সাধারণত দুইটা স্পর্শক হয়, আর বিন্দুতে একটা স্পর্শক হয়। পরিধির উপর যদি একটা বিন্দু থাকে, দেখো চিত্র দেখো, পরিধির উপরে কোনো একটা বিন্দুতে স্পর্শক একটাই হয়, এখানে একাধিক হয় না। ওই বিন্দুতে দেখো এই একটা স্পর্শকে আঁকা যায়। কিন্তু পরিধির বাইরের কোনো বিন্দু যদি হয়, বিন্দু মনে করো আছে এখানে, বিন্দু আছে এখানে, ওই জায়গাতে থেকে যদি তুমি স্পর্শক আঁকতে চাও তখন দেখো স্পর্শক এইভাবে একটা আঁকা যায়, আবার এই দিকে একটা আঁকা যায়। সো বিন্দুতে আর বিন্দু থেকে। বিন্দু থেকে মানে হচ্ছে বিন্দুটা পরিধির বাইরে কোনো এক জায়গাতে আছে, আর বিন্দুতে মানে হচ্ছে পরিধির উপরে আছে। সেই জিনিসগুলো একটু খেয়াল রেখো। আমরা এখানে দেখতেছি হচ্ছে বিন্দুতে, বিন্দু থেকেটা আমরা আগে অনেকবার করে ফেলছি। তো বিন্দুতে বললে কি করবা, বিন্দুর মানটা বৃত্তের সমীকরণে বসাবা, তবে একটু ডিফারেন্টলি বসাবা। কিভাবে বসাবা দেখো, এটা যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সম্ভব। যে কোনো দ্বিঘাত, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা এই যে এখন যেটা বলবো সেটা তুমি অ্যাপ্লাই করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই, সবগুলো চ্যাপ্টারেই। দ্বিঘাত সমীকরণে যখন তুমি কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ লিখতে চাও, সেখানে হচ্ছে চলকের জায়গাতে বিন্দুর মান বসাবা। কিভাবে বসাবা, চলক যদি স্কয়ার আকারে থাকে, যেহেতু দ্বিঘাত সমীকরণ বলছি তো স্কয়ার আকারে থাকবেই, যেখানে চলক স্কয়ার আকারে আছে সেখানে বিন্দু এবং চলক গুণ। স্কয়ার থাকলে বিন্দু আর চলক গুণ, স্কয়ার থাকলে বিন্দু আর চলক গুণ। আর স্কয়ার না থাকলে বিন্দু আর চলক গড়। আমি কথাটা এক্সপ্লেন করতেছি, বাট এভাবে মনে রাখাটা বেশি ইজি লাগবে, দেখবা। সো স্কয়ার থাকলে বিন্দু আর চলক গুণ, স্কয়ার না থাকলে বিন্দু আর চলক গড়। কি রকম হয় দেখো, সেখানে বিন্দু মানে কত, x1, y1, আর এই হচ্ছে আমাদের বৃত্তটা। সো বৃত্তের সমীকরণ আমরা এই বিন্দু মান বসাবো, তাহলে হচ্ছে স্পর্শকের সমীকরণ হয়ে গেল। স্পর্শকের সমীকরণটা তাহলে কত হবে, স্পর্শকের সমীকরণটা কত হবে, যে দেখো x স্কয়ার আছে, স্কয়ার থাকলে কি করব, বিন্দু আর চলক গুণ করব। চলক কি এখানে x, তার সাথে বিন্দু এসে গুণ হবে। এখন বিন্দু তো দুইটা মান x1, y1, সো x এর সাথে x এর মান গুণ হবে, y এর সাথে y এর মান গুণ হবে। তাহলে এখানে x স্কয়ার জায়গাতে হবে x ইন্টু বিন্দু, y স্কয়ার আছে, স্কয়ার থাকলে চলক আর বিন্দু গুণ হবে। তাহলে y স্কয়ার মানে y হচ্ছে চলক আর বিন্দু হচ্ছে y1। ওকে, দেন 2g তো কিছু না, 2g তো আর চলক না, 2g এর মতো থাকবে x তো চলক, এখানে কি x এর উপর স্কয়ার আছে না, স্কয়ার না থাকলে কি হয়, গড় হয়। বিন্দু আর চলক, চলক হচ্ছে x আর বিন্দু হচ্ছে x1, গড় মানে যোগ করে 2 দিয়ে ভাগ, যেহেতু দুজনকে যোগ করতেছি।
দেন 2fy ছিল একই, ওই জায়গাতেও সেম, ওখানেও সেম কাহিনী করবো আমরা। 2f এর মধ্যে থাকবে, কারণ 2f তো আসলে চলক না, y তো চলক, ওর উপরে কি স্কোয়ার আছে? না, স্কোয়ার নাই, তাহলে কি হবে? চলকের সাথে বিন্দু, বিন্দু মানে y1 এসে গড় হবে, আর সি এর মতো আছে। সিম্পল, দেখছো? এটা যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি কোনো বিন্দুতে স্পর্শক চাও এভাবে করবা। চলো একটা টেস্ট করে দেখি। আমাদের এখানে প্রশ্ন বলছে কি, এই বৃত্তটার -2,4 বিন্দুতে স্পর্শক আর অভিলম্ব, আগে স্পর্শক নির্ণয় করে দেন অভিলম্বের কথা বলতেছি। অভিলম্বের কথা যদিও অলরেডি একবার ডিসকাস করছি আজকে আমরা, তারপরেও বলতেছি আগে স্পর্শক সমীকরণ নির্ণয় করবা। এই যে ফর্মুলাটা বললাম এটা স্পর্শকের সমীকরণের জন্য, অভিলম্ব তারপর হচ্ছে লম্ব নির্ণয় করলে হয়ে যায়, বাট এটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করলে স্পর্শক নির্ণয় হয়ে যাবে। তো এখন আমরা বলে ফেলি, ডাইরেক্টলি বাংলা লিখে ফেলি। সমীকরণটা কি হবে? ডাইরেক্টলি আমরা বিন্দুর মানটা বৃত্তের সমীকরণে বসাবো বা বক্ররেখার সমীকরণে বসাবো। কিভাবে বসাবো? যেখানে স্কয়ার আছে সেখানে গুণ, যেখানে স্কয়ার নাই সেখানে গড়। তাহলে ফার্স্টে কি এক্স স্কয়ার আমাদের স্কয়ার আছে, তাহলে এক্স এর সাথে বিন্দু গুণ হবে, বিন্দু হচ্ছে -2, দেন প্লাস ওয়াই স্কয়ার, যেহেতু স্কয়ার আছে তাহলে বিন্দু এসে গুণ হবে, চলকের সাথে বিন্দু গুণ, চলক হচ্ছে ওয়াই আর বিন্দু কত 4, তাহলে 4y। সিম্পল। দেন কত আছে? +4 এর মধ্যে থাকবে, আমরা মেনলি চলকগুলো চেঞ্জ করব। এই যে এক্স তো চলক, স্কয়ার নাই, স্কয়ার না থাকলে গড়, স্কয়ার থাকলে গুণ, স্কয়ার না থাকলে গড়, তাহলে এক্স এখানে তাহলে গড় হবে কার সাথে? বিন্দুর সাথে চলক, চলক তো এক্স আর বিন্দু কত? -2, সো এক্স আর -2 যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করছি বাট মাইনাস দিচ্ছি কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। দেন -10 আছে, -10 দিলাম, ওয়াই তো চলক, এখানে চেঞ্জ করতে হবে, স্কয়ার আছে না, স্কয়ার না থাকলে গড়, তাহলে ওয়াই এর সাথে কে এসে গড় হবে? ওয়াই এর যে মান, সিম্পল হিসাব, 28 তো কনস্ট্যান্ট, এখানে তো চলক নাই, সেটাকে একটু এখন মডিফাই করে লিখবা। মডিফাই করা বলতে সিম্পল ক্যালকুলেশন আর কি। 2 আর 4 কাটাকাটি করা যায়, এখানে 2 আর 10 কাটাকাটি করা যায়, কাটাকাটি করে যা থাকে দেখো তো, 2 থাকে 2 দিয়ে গুণ করে দিই, এখানে 5 থাকে 5 দিয়ে গুণ করে দিই, এখন এখান থেকে যা আসে -2x কাটা, দেন 4y - 5y হচ্ছে -y, -4 -20 -24 +28, সো +4, সেটাই অ্যান্সার, বা y -4 লিখতে পারো ইচ্ছা। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোন বিন্দুতে স্পর্শক সেই বিন্দুর মানটা জানা থাকতে হবে। বিন্দুর মান জানা মানে হচ্ছে বিন্দুর ভুজ এবং বিন্দুর কোটি জানা থাকতে হবে। প্রশ্ন এরকম হইতে পারে যে বিন্দু শুধুমাত্র এখানে দেখো কোটি দিয়ে দিছে, এই বৃত্তের 2 কোটি বিশিষ্ট বিন্দুতে, 2 কোটি মানে 2 কোটি টাকা, চিন্তা করো না আবার, কোটি মানে হচ্ছে ওয়াই এর মান, সো 2 কোটি বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আবারও সেম, বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, সো আমরা একটু আগে যে ফর্মুলা দেখলাম ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের বিন্দুর মানটা প্রয়োজন। বিন্দুর ওরা পুরো মান দেয়নি, শুধু কোটির মান দিছে। এখন বিন্দুটা কোথায় আছে? ওই যে পরিধির বিন্দু না, বিন্দুতে মানে বিন্দুটা বৃত্তের উপরেই রয়েছে, তাহলে বৃত্তের উপরে কোনো বিন্দু থাকলে সেই বিন্দুর মান তো বৃত্তের সমীকরণে বসানো যায় যদি কোনো আননোন থাকে। সেখানে যেহেতু আমরা শুধুমাত্র কোটির মান জানি, ভুজের মান জানি না, তাহলে ভুজের মানটা আমরা কি করতে পারি? এই মানটা সমীকরণে বসায় চেক করতে পারি। তো দেখো তো 2 যদি আমি এখানে বসাই, যেহেতু এই বিন্দুটা 2 কোটিটা হচ্ছে এই বৃত্তেরই, তাহলে এই 2 এখানে বসানো যাবে, বসালে কত হয়? কোটি মানে ওয়াই জায়গাতে বসাবো, মানে ফার্স্টে হচ্ছে ভুজের মানটা নির্ণয় করে নিচ্ছি, তাহলে 13, এদিকে 2 বসাইছিলাম 4 এর পাশে গেলে মাইনাস, তাহলে এক্স স্কয়ার সমান কত হলো? 9, সো এক্স +-3। তাহলে আসলে তোমাকে কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে? একবার হচ্ছে 30 বলতেছি 32, আর একটা হচ্ছে -32, সো আমি একটা দেখাই দিচ্ছি, 32 বিন্দুতে দেখাই দিচ্ছি আমি। তাহলে 32 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, কার স্পর্শক? এই বৃত্তের, তাহলে বৃত্তের সমীকরণে বিন্দুটা বসবে যে গুণ আর গড় হিসাবে, যেহেতু বিন্দুতে স্পর্শক, তাহলে এক্স স্কয়ার আছে, সো সেখানে চলক বলতে কি এক্স, আর তার সাথে বিন্দু, এক্স মানে হচ্ছে 3, দেন প্লাস ওয়াই স্কয়ার আছে, তো তাহলে একটা ওয়াই বসবে আর একটা হচ্ছে বিন্দুর মান আসবে, বিন্দুর ওয়াই হচ্ছে 2, = 13, তো কনস্ট্যান্ট 13 এর মতো থাকবে, সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন অভিলম্বের সমীকরণ কিভাবে নির্ণয় করবো? অভিলম্ব মানে হচ্ছে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব। তাহলে অভিলম্বের শর্ত দুইটা, ফার্স্ট অফ অল স্পর্শকের উপর লম্ব হবে এবং স্পর্শ বিন্দুতেই হবে, তাহলে এটা লম্ব রেখা হবে এবং সেই লম্ব রেখাটা কোন বিন্দুগামী? এই স্পর্শ বিন্দুগামী, যে বিন্দুতে স্পর্শক সেই বিন্দুতেই অভিলম্ব হয়। তাহলে আমরা ওই শর্ত অ্যাপ্লাই করলে অভিলম্বের সমীকরণ পেয়ে যাবো। এটাকে যদি 1 নং দিই তাহলে আমরা বলবো 1 নং এর লম্ব রেখা। 1 নং এর লম্ব রেখা কিভাবে লেখা? যে এক্স আর ওয়াই সহগটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2x 3y, মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে, প্লাস ছিল মাইনাস, ধ্রুবকটা আমরা জানি না,
লম্ব মানে হচ্ছে এক্স আর ওয়াই সহগ জানি বাট ধ্রুবক জানি না। ধ্রুবক নির্ণয় করার জন্য তো এক্সট্রা শর্ত প্রয়োজন পড়ে। সেই শর্তটাই কি? অভিলম্ব কি হয়? অভিলম্ব হয় হচ্ছে লম্ব এবং স্পর্শ বিন্দুগামী। তাহলে স্পর্শ বিন্দুগামী, তাহলে আমরা বলতে পারি 2 নম্বর রেখাটা 3 2 বিন্দুগামী। আর বিন্দুগামী মানে হচ্ছে বিন্দু মান সেখানে বসানো যাবে। সো এক্সের জায়গাতে 3 বসাবো আর ওয়াই জায়গাতে 2 বসাবো। তাহলে 2 × 3 আর 3 × 2, তাহলে কত হয় দেখো, এটা 6, এটাও তো 6 বিয়োগ হয়, তাহলে কে এর মান 0। তাহলে তো অভিলম্ব আসলে কত? অভিলম্ব হচ্ছে তাহলে কত? 2x - 3y প্লাস কে এর ভ্যালু তো 0। এটা কিন্তু একটা অ্যান্সার হলো, আমাদের এখানে কিন্তু ডাবল অ্যান্সার দেখাইতে হবে। আমি জাস্ট 3 নিয়ে কাজ করছি, -3 নিয়ে কাজ করলে আলাদা একটা অ্যান্সার পাবা। সেইভাবে যে পরিধির উপরে অবস্থিত যদি কোনো বিন্দু থাকে সেই বিন্দুতে স্পর্শক নির্ণয়ের ক্ষেত্রে ওই বিন্দুগামী যে y - y1 = m × x - x1 ওটা অ্যাপ্লাই করার দরকার নেই। চাইলে করতে পারো, ওটা দিয়ে করলেও ম্যাথ হবে, বাট ওই ক্ষেত্রে জাস্ট শুধু ক্যালকুলেশন বড় বানানো, যেহেতু ফর্মুলা এখানে আসে অ্যাপ্লাই করে ফেলতে পারি। সেরকম আরও 2-1টা খুচরা এমসিকিউ এর জিনিসপত্র দেখি। সেটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এখন স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে হয় একটু চিত্র দেখো আগে। যে কোনো স্পর্শক আসলে দৈর্ঘ্য হয় না, স্পর্শকের দৈর্ঘ্য হয় হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত এরকম কোনো বিন্দু থেকে স্পর্শক হইতে হবে। স্পর্শক আমরা ইচ্ছা মতো বর্ধিত করতে পারি, বাট দৈর্ঘ্য বলতে আসলে আমরা বুঝি হচ্ছে যেই বিন্দু থেকে আমরা স্পর্শকটা আঁকবো সেই বিন্দু থেকে শুরু করে স্পর্শ বিন্দু পর্যন্ত এই ডিস্টেন্সটাকে বোঝায়। স্পর্শকের দৈর্ঘ্য বলতে এটা বোঝায়। এজন্য স্পর্শকের দৈর্ঘ্য অবশ্যই বলে দিবে, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে অবশ্যই বলে দিবে কোন বিন্দু থেকে স্পর্শকটা আসবে, বাইরের বিন্দু হইতে হবে, তখন এই দৈর্ঘ্য নির্ণয় করা যায় ডাইরেক্টলি। দৈর্ঘ্য নির্ণয় করা খুবই সিম্পল। যেই বিন্দু থেকে তুমি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করবা ওই বিন্দুর মানটা বৃত্তের সমীকরণে বসে দিবা, কারণ বৃত্তেরই তো স্পর্শক, আর তার উপরে থাকবে হচ্ছে একটা রুট, সিম্পল ফর্মুলা। তবে এই ক্ষেত্রে মনে রেখো বৃত্তের সমীকরণটাকে অবশ্যই আদর্শ আকারে থাকতে হবে, মানে x² y² সহগ 1 হইতে হবে। এটা চেক করে দেখি ম্যাথ। এখানে দেখো বলছে কি, যে 1, -1 বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তটা খেয়াল করে দেখো আদর্শ আকারে কিন্তু দেয় নাই, x² y² সহগ দিয়ে রাখছে। তাহলে প্রথম কাজ হবে হচ্ছে তোমার বৃত্তের সমীকরণটাকে ঠিক করতে হবে। সবাইকে এই জন্য আগে 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। এবার ঠিক আছে, এবার আমরা বলতে পারি যে 1, -1 বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, আমি অত কথা না লিখে জাস্ট স্পর্শকের দৈর্ঘ্য কথাটা লিখতেছি। দৈর্ঘ্য নির্ণয় করার উপায় কি ছিল? রুটের ভিতরে থাকবে হচ্ছে যেই বিন্দু থেকে দৈর্ঘ্য নির্ণয় করবো, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব, ওই বিন্দুর মানটা বৃত্তের সমীকরণে বসাই দিব, সিম্পল হিসাব। তাহলে x আর y এর জায়গাতে 1 আর -1 যদি বসাই, তাহলে x এর জায়গাতে 1, y এর জায়গাতে -1 বসালে স্কোয়ারের জন্য +1ই থাকবে। এখানে x এর জায়গাতে 1 বসালে হাফ, y এর জায়গায় যদি -1 বসাও তাহলে -3/2 আর +1/2 তো আছেই। তাহলে যদি একটু ক্যালকুলেট করি, সিম্পল ক্যালকুলেশন হবে, -1/2 +1/2 আগে থেকে বাদ দিই, শুধু এটা ক্যালকুলেশনে নেওয়ার দরকার নেই। রুট ওভার 1 + 1 হচ্ছে 2 -3/2। সো যদি লসাগু করি তাহলে 2 লসাগু, উপরে 4 - 3, সো তোমার অ্যান্সার হচ্ছে 1/√2। সিম্পল। সেটাই খেয়াল রেখে সবসময় সবচেয়ে বড় ভুল হয় হচ্ছে এই যে x² y² সহগটা যদি দেওয়া থাকে ওই সহগটাকে সরায় নিতে হয়, ওটা না সরানোর জন্য ম্যাক্সিমাম টাইমে ভুল হয়। আর এমসিকিউতে দেখা যায় যে ভুল অ্যান্সারটাও অপশনে দিয়ে রাখছে, সেখানে একটু খেয়াল করো। এরপরে আর একটা ছোট্ট খুচরা জিনিস আছে, বৃত্তের সাধারণ জ্যা। এটা বৃত্তের সমীকরণে যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা অল্প একটু ডিসকাস করছিলাম, যেটুকু ডিসকাস করছিলাম ওখান থেকে হয়ে গেছিল আসলে। সেটা হচ্ছে দুইটা বৃত্তের সাধারণ জ্যা তো অবশ্যই দুইটা বৃত্তের হবে। সাধারণ মানে হচ্ছে কমন, দুইটা বৃত্ত দেখো চিত্র এঁকে, সো একটা বৃত্ত আর একটা পাশে একটা বৃত্ত আঁকি। সেম ব্যাসার্ধ হতে এমন কোনো কথা নাই, ব্যাসার্ধ তুমি বড় ছোট করতে পারো, যে ছোট করে দিলাম দরকার হয় একটু। দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করে ওদের যে ছেদ বিন্দুগুলো থাকে, ওই ছেদ বিন্দু দিয়ে তুমি যে জ্যাটা আঁকবা ওই জ্যাটাই হচ্ছে ওদের সাধারণ জ্যা বা কমন জ্যা। সো এই জ্যায়ের সমীকরণ নির্ণয় করা খুবই সিম্পল, যে দুইটা বৃত্তের সাধারণ জ্যা তাদের সমীকরণকে বিয়োগ করে দিবা, দ্যাটস ইট। দুইটা সমীকরণকে বিয়োগ করে দিলেই আমরা সাধারণ জ্যা পেয়ে যাই। যেমন একটা ম্যাথ দেখো, আমাদেরকে প্রশ্ন বলছে কি যে এই যে একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এই বৃত্ত দুইটার সাধারণ জ্যায়ের সমীকরণ আর দৈর্ঘ্য নির্ণয় করো। তো সমীকরণ নির্ণয়টা দেখাইলাম, দৈর্ঘ্যটা এখানে দেখাই দিচ্ছি একবারে ক্যালকুলেশন করে। সমীকরণ না নির্ণয় করে যদি ডাইরেক্টলি দৈর্ঘ্য নির্ণয় করতেও বলতো তাও আমরা আগে সমীকরণ নির্ণয় করতাম, কারণ সাধারণ জ্যায়ের সমীকরণ ছাড়া ডাইরেক্টলি দৈর্ঘ্য নির্ণয় হয় না আসলে। তো আগে দেখো সাধারণ জ্যায়ের সমীকরণটা কিভাবে নির্ণয় করতেছি।
এটা তোমারও পারার কথা, সিম্পলি আমি তো বললামই, জাস্ট দুইটা সমীকরণকে বিয়োগ করে দাও, দুইটা বৃত্তের সমীকরণকে বিয়োগ করলে সাধারণ জ্যা হয়ে যায়। সো বিয়োগ করে দেখো তো কত হয়। সাধারণ জ্যায়ের সমীকরণ হবে কত, বিয়োগ করে দিব, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ ওয়াই স্কোয়ার বাদ 12x থেকে যদি -9x বাদ দিই তাহলে -3x থাকে, 16y থেকে 12y যদি বাদ দিই তাহলে থাকে হচ্ছে 4y, অ্যান্ড 69 থেকে যদি 59 বাদ দিই তাহলে থাকে হচ্ছে -10। সো এই হচ্ছে আমাদের সাধারণ জ্যা। সবাইকে একটু মাইনাস দিয়ে গুণ করতেছি কারণ এক্স এর আগে মাইনাস রাখতে চাচ্ছি না। সাধারণ জ্যায়ের সমীকরণ ডান। বাট প্রশ্ন সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করে দেখো দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করে। এই ক্ষেত্রে যে কোনো একটা বৃত্তের হেল্প নিবা, যে কোনো একটা বৃত্ত, কারণ ওই জ্যাটা তো আসলে দুইটা বৃত্তেরই জ্যা। তো যে কোনো একটা বৃত্ত নিতে পারি। মনে করো আমি এই পাশের বৃত্তটা নিলাম। সো বৃত্তের তো কেন্দ্র জানবো, কেন্দ্রের মান জানবো, আবার বৃত্তের ব্যাসার্ধ জানবো, তার সাপেক্ষে জ্যা নির্ণয় করতে পারবো। দেখো এটা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমি যে কোনো জায়গাতে দিতে পারি, কিন্তু আমরা যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতেছি তাহলে জ্যায়ের সাথে রিলেট করে আমরা দৈর্ঘ্যটা দেখাবো, ব্যাসার্ধটা দেখাবো আর কি। সো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই দুটো জিনিসই কিন্তু কেন্দ্র আর ব্যাসার্ধ দুইটাই কিন্তু আমরা বৃত্তের সমীকরণ থেকে নির্ণয় করে নিতে পারবো। এরপর আমরা তো অলরেডি জ্যায়ের যে সমীকরণ সেটা নির্ণয় করে ফেলছি, তাহলে এই যে কেন্দ্র থেকে যদি আমি জ্যায়ের দূরত্ব নির্ণয় করি, লম্ব দূরত্ব, আর কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব আঁকলে সেই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি যদি এই দূরত্ব নির্ণয় করি, ব্যাসার্ধ জানি, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই যে জ্যায়ের অর্ধেকটা পেয়ে যাবো, অর্ধ জ্যা। দেন সেটাকে ডাবল করলেই আলটিমেটলি জ্যায়ের দৈর্ঘ্য আসে। সো আমি ম্যাথটা দিয়ে দেখাই দিচ্ছি, দেখো জাস্ট চিত্রটা বুঝাই দিলাম, এখন এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কোনো একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ লাগবে, যে কোনো একটা বৃত্ত নিয়ে করলেই হয়। আমি 1 নং বৃত্ত নিয়ে করতেছি কারণ 1 নং বৃত্তের এক্স সহগ ওয়াই সহগ সবই জোড় সংখ্যা আছে, কেন্দ্রটা ইজিলি নির্ণয় করা যাবে। 1 নং বৃত্তের কেন্দ্র কত দেখো, 12কে অর্ধেক করলে 6, মাইনাস ছিল এই জন্য প্লাস, 16কে অর্ধেক করলে 8, প্লাস ছিল এই জন্য এখানে -8। আর কি লাগবে, ওটার ব্যাসার্ধ লাগবে। √g² মানে 36 প্লাস f² 64 মাইনাস সি দেখো আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 36 আর 64 যোগ করলে 100 হয়, তাহলে 169 টোটাল। 169কে রুট করলে কিন্তু 13 হয়। তাহলে আমরা কোনটা কোনটা নির্ণয় করে ফেললাম, দেখো কেন্দ্র নির্ণয় করছি। কেন্দ্র পাইছি হচ্ছে আমরা কত, কেন্দ্র পাইছি হচ্ছে 6,-8। তারপর ব্যাসার্ধ নির্ণয় করছি, ব্যাসার্ধটা আসছে আমাদের এখানে 13। তাহলে এখন পিথাগোরাস অ্যাপ্লাই করার জন্য কিন্তু এনাফ ইনফরমেশন হয় নাই। আমরা ব্যাসার্ধ নির্ণয় করছি, তো এটা কেন্দ্রকে সি বলি, জ্যাটাকে এ বি বলি। এখন আমাদের এই যে রেখা এবি রেখা, এই রেখাটাই তো জ্যায়ের সমীকরণটা, তাই না? তাহলে আমি যদি কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব নির্ণয় করি তাহলে আমরা এই দূরত্বটা পেয়ে যাব না? আর এটা পেয়ে গেলে লম্ব পাওয়া হইলো, অতিভুজ পাওয়া হয়ে গেল, দেন পিথাগোরাস অ্যাপ্লাই করলে কিন্তু ভূমি আসবে। তাহলে দূরত্বটা নির্ণয় করে ফেলতেছি কোন জায়গা থেকে, কেন্দ্র থেকে এই সাধারণ জ্যায়ের দূরত্ব। তাহলে এখন বলি আমরা কেন্দ্র কত, 6,-8, এটা থেকে সাধারণ জ্যা যেটা মানে 3 নং রেখা। দূরত্ব নির্ণয়ের এখানে ফর্মুলা ছিল হচ্ছে যে মডুলাস দিয়ে বিন্দুর মান রেখার সমীকরণে বসবে, 6 আর -8 এখানে বসবে। তাহলে 3 × 6 একবার লিখতেছি, 3×18। দেন 4 × y হচ্ছে -8, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস, 4 আর 8 গুণ করলে 32, আর 10 তো ছিলই। ডিভাইড বাই √, যে রেখার দূরত্ব নির্ণয় করতেছি তার x এর সহগ a² প্লাস y এর সহগ a²। এখানে x এর সহগ হচ্ছে 3, স্কয়ার করলে 9, y এর সহগ হচ্ছে -4, স্কয়ার করলে 16। কত আসছে দেখো তো দূরত্বটা, 30 আর 10 হয় হচ্ছে 40, 8 10 50, আর 8 আর 2 যোগ করলে হচ্ছে আরও 10, তাহলে টোটাল 60। ডিভাইড বাই √25 মানে 5, তাহলে 5 12 60। তাহলে আমরা এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা পেয়ে গেলাম হচ্ছে 12। এখন পিথাগোরাস অ্যাপ্লাই করলে অর্ধ জ্যা পেয়ে যাব। অর্ধ জ্যাটা তাহলে কি হবে, অর্ধ জ্যা হবে হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমরা বলে ফেলি অর্ধ জ্যা না বলে একবারে পুরা জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করে ফেলি। এটা একটু পরের পেজে করতেছি, এই পেজে অনেক জায়গা শেষ হয়ে গেছে। আমরা এখন বলে ফেলি অতএব জ্যায়ের দৈর্ঘ্য। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কিন্তু অর্ধ জ্যা পাবা, সো একবার 2 গুণ করে দিচ্ছি। √, অতিভুজ স্কয়ার মানে হচ্ছে আমাদের যে ব্যাসার্ধ ছিল, ব্যাসার্ধ পাইছিলাম হচ্ছে 13, ব্যাসার্ধ স্কয়ার মাইনাস লম্ব যেটা নির্ণয় করলাম, চিত্রে তো দেখতেই পারছো 12 স্কয়ার। তাহলে 13 স্কয়ার মানে হচ্ছে 169, আর 12 স্কয়ার মানে হচ্ছে 144। 169 থেকে 144 যদি বাদ দাও তাহলে থাকে হচ্ছে 25কে রুট করলে হয় হচ্ছে 5, সো অ্যান্সার হচ্ছে আমাদের 10 একক।
এইভাবে সাধারণ জ্যায়ের সমীকরণটা বেশি ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য নির্ণয় করতে বললে আমরা পিথাগোরাস দিয়ে নির্ণয় করে ফেলতে পারবো, ডাইরেক্টলি ফর্মুলা নাই, পিথাগোরাস অ্যাপ্লাই করা লাগে। এটা তো দুইটা বৃত্তের সাধারণ জ্যা হইলো, একটা বৃত্তের জ্যাও কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলতে পারে। সো এখানে দেখো প্রশ্নে বলছে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া, সেই বৃত্তের একটা জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় অলরেডি দেখাই দিছি, ওটা আর করবো না। জ্যায়ের সমীকরণটা নির্ণয় করে দেখাই দিচ্ছি। দেখো লজিকটা আগে চিত্রের সাহায্যে দেখো। এখানে লজিক বলতে আসলে জ্যাও তো দিন শেষে একটা সরল রেখাই। তো সরল রেখা হওয়ার জন্য যে শর্তগুলো দরকার সেই শর্তগুলো আমরা এখানে অ্যাপ্লাই করার ট্রাই করব। বৃত্তের জ্যায়ের ব্যাপারে একটা ইনফরমেশন আছে, আমরা অনেক ছোটবেলায় একটা উপপাদ্য পড়ছিলাম যে আমরা যদি কেন্দ্র থেকে জ্যায়ের উপরে লম্ব আঁকি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে লম্ব আঁকি, এই লম্বটা অলওয়েজ টাইম জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানে যে বিন্দুটা, আমি যদি জ্যা বলি এ বি আর কেন্দ্র হচ্ছে সি, সি থেকে আমি জ্যায়ের উপরে একটা লম্ব আঁকছি ডি বিন্দুতে, তাহলে অবশ্যই ডি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু। কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে লম্ব আঁকলে ওই লম্বটা জ্যাকে অলওয়েজ টাইম সমদ্বিখণ্ডিত করে। এই কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে দেখো বলছে যে একটা জ্যায়ের সমীকরণ নির্ণয় করব যার মধ্যবিন্দু হচ্ছে 1, 2। ওই যে মধ্যবিন্দু বলে দিবে, জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বললে মধ্যবিন্দু বলে দিবে, কারণ মধ্যবিন্দুর ব্যাপারে আমরা জ্যায়ের একটা ইনফরমেশন জানি, ছোটবেলায় উপপাদ্য পড়ছিলাম। সেই মধ্যবিন্দুটা বলে দেওয়া হচ্ছে 1, 2। কেন্দ্রবিন্দুতে আমরা প্রশ্নের কাছ থেকেই পেয়ে যাবো, কারণ প্রশ্ন তো আমাদেরকে বৃত্তের সমীকরণ দিয়েই দিছে। এখানে যদি দেখি বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রটা কত, দেখো তো এক্স এর সহগকে অর্ধেক করো 3, মাইনাস ছিল জন্য প্লাস, ওয়াই এর সহগকে অর্ধেক করো 5, এখানে প্লাস ছিল জন্য কেন্দ্রে যায় মাইনাস। এখন যদি আমি সিডি রেখা নির্ণয় করি, সিডি রেখার সমীকরণ ডাইরেক্টলি নির্ণয় করতে পারবো। আমি আর পুরো বাংলা লেখা দেখাচ্ছি না, কারণ অনেক দেখাই দিছি বাংলা লেখা, আর ভিডিওটাও যথেষ্ট বড় হয়ে যাচ্ছে। আসলে বাংলা লেখা এতক্ষণে পারা উচিত। আসলে কাহিনী তো বুঝতে পারছো, দেওয়া আছে লিখবো, তারপরে মনে করি কেন্দ্র লিখবো, ব্যাসার্ধ লিখবো। ব্যাসার্ধ তো হচ্ছে দৈর্ঘ্যের জন্য লাগবে, এমনি তুমি যদি জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে তাহলে ব্যাসার্ধ লেখা লাগবে না। সো কেন্দ্র লিখবো, মধ্যবিন্দু দেওয়া আছে, মধ্যবিন্দুকে ডি নাম দিব, তাহলে আমরা বলবো সিডি রেখা। সিডি রেখার সমীকরণ দুই বিন্দু, সব সরল রেখার যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের সমীকরণটা কত আসতেছে, যদি যোগ বিয়োগ করি এখানে 2 আসে, এখানে -3, আর গুণ করে দাও। সো ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে সিডি রেখা। সিডি রেখা আসছে 3x + 2y + 1। বাট আমাদেরকে তো জ্যায়ের সমীকরণ চাচ্ছে আমাদের কাছে। সো জ্যা কি হবে, জ্যা হবে হচ্ছে এই সিডি রেখাটার লম্ব। কারণ যে বলছিলাম কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকলে সেটা মধ্যবিন্দু পর্যন্ত আসে, মধ্যবিন্দুতে ছেদ করে। তাহলে এই রেখাটার লম্ব রেখাটাই কিন্তু আসলে আমাদের এখানকার জ্যা। আমরা বলে ফেলি 1 নং রেখার লম্ব বা জ্যায়ের সমীকরণ, যেটাই বলো। লম্ব রেখা কিভাবে লেখায়, এক্স আর ওয়াই সহগটা ইন্টারচেঞ্জ করব, তাহলে 3x হয়ে যাবে হচ্ছে 2x আর 2y হয়ে যাবে হচ্ছে এখান থেকে 3y, মাঝখান চিহ্ন ছিল প্লাস, এই জন্য এখানে হবে মাইনাস। লম্ব রেখা লিখলে হচ্ছে কে এর মান অজানা থাকে, কে এর মান জানার জন্য আমরা যে রেখাটা লিখলাম সেই রেখার উপরে কোনো বিন্দু বা কোনো দৈর্ঘ্য জানি কিনা দেখো তো। আমরা কিন্তু বিন্দুর মান জানি, আমরা তো এই জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে, তাই না? তো জ্যায়ের উপরে একটা বিন্দু রয়েছে না 1, 2, আমরা বলতে পারি এই যে জ্যায়ের সমীকরণটা বা লম্ব রেখাটা কোন বিন্দুগামী, লম্ব রেখাটা হচ্ছে ওই মধ্যবিন্দুগামী। ঘুরে ফিরে সব জিনিস আসলে সরল রেখার কাছ থেকে আসছে। তুমি যদি সরল রেখা দেখে থাকো তাহলে এই ভিডিওটা তোমার কাছে খুবই সিম্পল লাগতেছে। আমি আবার এই জন্য বলবো আগে সরল রেখা, দেন বৃত্ত, তারপর হচ্ছে বৃত্তের স্পর্শক। এই সিকোয়েন্সে আসলে সবচেয়ে সিম্পল লাগবে এখানে এসে, মানে ম্যাক্সিমাম জিনিস আমার আগে করে ফেলতে পারবা। আর যদি ভুলে যায় থাকো তাহলে রিভিশন হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, ভুলে যাওয়া কোনো সমস্যা না, জাস্ট আবার মনে না পড়াটা সমস্যা। ভুলে গেছো, এখন জাস্ট মনে করাই দিচ্ছি, তাহলে একটু একটু মনে পড়তে হবে, হ্যাঁ কখনো তো এটা দেখছিলাম, তখন দেখবা যে ব্রেন দ্রুত ক্যাচ করে। তাহলে 2 ইন্টু কোন বিন্দু বসাচ্ছি 1, 2, সো 2 ইন্টু 1 -3 ইন্টু y এর ভ্যালু হচ্ছে -2, কে এর ভ্যালুটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করবো, কত আসে 2 ইন্টু 1 মানে 2, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 6, 2 আর 6 হচ্ছে 8, তাহলে কে এর ভ্যালু এর পাশে পাঠিয়ে দিলে -8। তাহলে অতএব বলে ফেললাম, অতএব জ্যা কত হচ্ছে 2x - 3y আর কে এর ভ্যালু হচ্ছে -8। এই হচ্ছে জ্যায়ের সমীকরণ, সিম্পল লজিক। লম্ব আর জ্যায়ের দৈর্ঘ্য একটু দেখালাম। জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য কি করা লাগবে, এই বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করব, ব্যাসার্ধ হবে CA, এখানে ব্যাসার্ধের মান, দেন CD, এই দুইটা বিন্দু জানি, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা অতিভুজ পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, পিথাগোরাস অ্যাপ্লাই করলে অর্ধ জ্যা পাবো, সেটাকে ডাবল করব, একটু আগে যেটা করছিলাম আর কি। সো এই হচ্ছে কাইন্ড অফ বলা যায় তোমাকে সিকিউতে বা এমসিকিউতে যা যা দিবে বৃত্ত চ্যাপ্টার থেকে সবই মোটামুটি ডান। এভাবে সিম্পলি
জাস্ট ছোট 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 করে কিওয়ার্ড ভেঙে ভেঙে তুমি যদি চিন্তা করো তাহলে দেখবা সবগুলো চ্যাপ্টারে আসলে খুবই সিম্পল। এইচএসসিতে আমি সবসময় বলি এইচএসসিতে সবচেয়ে ইজি সাবজেক্ট হচ্ছে ম্যাথ, কারণ ম্যাথের একই জিনিস ঘুরে ফিরে সব চ্যাপ্টারে, সরল রেখায় যা পড়ছো তাই বৃত্তে, বৃত্ত আর সরল রেখায় যা পড়ছো তাই যা কণিকে থাকবে। অ্যান্ড এই কনসেপ্টগুলো আবার দেখবা ডিফারেন্সিয়েশনও কাজে দিবে, এই কনসেপ্টগুলো দেখবা হচ্ছে ইন্টিগ্রেশনও কাজে দিবে। সো একই জিনিস বারবার রিপিট হয়, মানে একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারে গেলে দেখা যায় আগের চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাচ্ছে, যেমন বৃত্ত করতে করতে সরলরেখা রিভিশন হচ্ছে, কণিক করতে করতে সরলরেখা রিভিশন হয়ে যাবে। সো এর চেয়ে সিম্পল আর কি হইতে পারে। এই জন্য একটু প্র্যাকটিস করো জিনিসগুলা, ভেঙে ভেঙে জিনিসগুলা চিন্তা করার ট্রাই করো। আর একই কনসেপ্ট অলওয়েজ টাইম একইভাবেই অ্যাপ্লাই হয়, পুরা স্পর্শকের একটাই কনসেপ্ট, জাস্ট বিভিন্ন ম্যাথে যায় বিভিন্নভাবে প্যাঁচায় প্যাঁচায় কথা বলছে। বাট তোমার কাজ হচ্ছে সবসময় নিজের কনসেপ্টটা স্ট্রিক্ট থাকা, নিজের কনসেপ্টটা ঠিক রাখা, যে আমি কনসেপ্টটা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার জন্য যা যা প্রয়োজন প্রশ্ন যদি আমাকে না দেয় আমি এক্সট্রা লিখে নিব, ধরে নিব, তারপর কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে দেখবো যেগুলো ধরে নিয়েছিলাম সেগুলো ভ্যালু পেয়ে গেছি। সেই জন্য নিজের কনসেপ্টের উপরে কনফিডেন্ট থাকতে হবে। তো ট্রাই করো এভাবে, আশা করি জিনিসগুলো আরও আস্তে আস্তে ক্লিয়ার হবে। সো যে কোনো ধরনের সাজেশন যদি কোনো মনে হয় যে এটা ঠিক করলে ভালো হতো ভাইয়া, বা এই ধরনের প্রবলেম সলভ করলে বেশি ভালো হবে, অবশ্যই আমাকে একটু জানানো ট্রাই করো কমেন্টসে, আর ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো। নতুন চ্যানেল একটু গ্রো করতে সাপোর্ট করো, ইনশাল্লাহ সামনে আমরা আরও বেটার কোনো কিছু দেখতে পাবো। সো আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।